ওকে, তাহলে আজকে যে পার্টটা সেটা হচ্ছে পভার্টি আর আনএমপ্লয়মেন্ট। এটা একটা থিওরিটিক্যাল পার্ট। এখানে মানে বিশাল কিছু যে প্রচুর কিছু আগের চ্যাপ্টারগুলো যেমন অনেক বোঝার ছিল, এখানে অতটা বোঝার নেই, কিন্তু প্রচুর ইনফরমেশন আছে যেগুলো থেকে ছোট ছোট কোশ্চেন কিন্তু আসে। তো টপিকটা যদি আমরা প্রথমেই দেখি যে পভার্টি আনএমপ্লয়মেন্ট, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেকবার এইগুলো শুনেছি, তাই না? পভার্টি কি জিনিস, আনএমপ্লয়মেন্ট কি জিনিস। তো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের থেকে একটু কনসেপ্ট নেই যে কি জিনিস, কি পড়তে চলেছে এই চ্যাপ্টারে আমরা। পভার্টি মানে বাংলা কি? পভার্টি বাংলা দারিদ্র্য, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, তাই না? কি দুটো কি রিলেটেড না রিলেটেড না কি মনে হয়? রিলেটেড অবশ্যই, তাই না? আনএমপ্লয়মেন্ট যত থাকবে তত পভার্টি বাড়বে, তাই না? তাহলে এবার হচ্ছে, তাহলে এই পভার্টি জিনিসটা কি, দারিদ্রতা জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস, বা আনএমপ্লয়মেন্ট জিনিসটাই কি জিনিস, এই ওভারঅল একটা আলোচনা আমরা এই চ্যাপ্টারটাতে করবো, ঠিক আছে? তাহলে আমরা যদি একদম এগোই, ফার্স্টে যদি আসি যে পভার্টি বলতে কি বোঝায়, ঠিক আছে? পভার্টি কিন্তু একটা সোশিও ইকোনমিক সিচুয়েশন, ঠিক আছে? এটা সোশিও ইকোনমিক সিচুয়েশন, এবং যেখানে কি আছে, যেখানে আমরা কিছু জিনিস ল্যাক করি মানে কিছু জিনিস আমাদের অভাব আছে, বেসিক জিনিসগুলোর আমাদের অভাব আছে। কি রকম বেসিক জিনিসের অভাব আছে? যেখানে পভার্টি আছে সেখানে হাঙ্গার থাকবে, সেখানে ডিজিজ থাকবে, জব অপরচুনিটি কম থাকবে, এডুকেশনের চান্স কম থাকবে, ঠিক আছে? দারিদ্রতা আমরা সেই জিনিসটাকেই বলবো যেখানে আমাদের বেসিক লিভিং স্ট্যান্ডার্ডস এর জন্য যেগুলো দরকার, ঠিক আছে? কি কি দরকার, যেটা আমরা একদম নর্মালি বলি যে অন্ন বস্ত্র বাসস্থান, তাই না? একদম বেসিক, তাই না? যে আমাদের খাবার চাই, জামা কাপড় চাই, আর একটা বাসস্থান চাই। অ্যাটলিস্ট এই তিনটে জিনিসই যখন আমাদের থাকবে না, যে কি নেই, অ্যাক্সেস টু ফুড নেই, অ্যাক্সেস টু শেল্টার নেই, অ্যাক্সেস টু হেলথ কেয়ার নেই, এডুকেশন নেই, শিক্ষার ঠিকঠাক সুযোগ নেই, এই জায়গাগুলো যদি থাকে তাহলে আমরা বলবো কি এই জায়গাটাতে একটা পভার্টি বিলং করছে। ক্লিয়ার? এটা তো খুব একটা বেসিক মানে কনসেপ্ট। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না? যে দারিদ্রতা আমরা কখন বলবো, যখন আমাদের অন্ন বস্ত্র বাসস্থান এই বেসিক অ্যাক্সেস গুলোও থাকবে না, সেই সিচুয়েশনটাকে আমরা বলবো দারিদ্রতা। তাহলে এটা তো গেল হচ্ছে একদম থিওরিটিক্যাল পার্ট। এবার এর মধ্যে আমাদের কি কি টেকনিক্যাল পার্ট কি কি পড়তে হবে, ঠিক আছে? পভার্টির বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছে, হ্যাঁ। যেমন ধরো আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশন দিই, ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশন কি বলছে, যখন ডিপ্রাইভ হবে, কি থেকে ডিপ্রাইভ হবে, ওয়েলবিং, হ্যাঁ, বিভিন্ন ডাইমেনশন, এই বিভিন্ন ডাইমেনশন থেকে যখন আমাদের এত ইনকামটা লো হবে, ইনকামটা লো হওয়ার জন্য আমরা সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবো না, সেটা সেইভাবে ওয়ার্ল্ড ব্যাংক এটাকে ডিফাইন করছে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা গ্লোবাল পভার্টি লাইনের একটা চিত্র, হ্যাঁ। একটা সময় ছিল যখন $1 ইনকাম হলে আমরা বলতে পারতাম কি এটা পভার্টি লাইনের উপরে আছে, এখন সেটা $1.90, এই ইনকামটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এই লোকটা পভার্টি লাইনের উপরে আছে, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা তোমার গ্লোবাল পভার্টি লাইনের রিপোর্ট। যদি কোনো পরীক্ষায় জিজ্ঞেস করে যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কত ডলার পার ডে ইনকাম হলে সে পভার্টি লাইনের উপরে আছে, এটা একটা এমসিকিউ হতে পারে। তাহলে কত ডলার হবে সেটা? $1.90। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা রিভাইজ হয়নি, 2015 পর রিভিশন সেরকম করেনি, ঠিক আছে? আবার করবে, হ্যাঁ, কিছুদিন পর রিভিশন করে। আচ্ছা, এবার এইবার এখান থেকে এবার এমসিকিউ শুরু হলো। এতক্ষণ তো গেল আমাদের বেসিক কনসেপ্ট যে দারিদ্রতা কি জিনিস, আমরা বুঝলাম অন্ন বস্ত্র বাসস্থান বা বেসিক এডুকেশন, বেসিক হেলথ কেয়ার, এইগুলোর যদি অ্যাক্সেস না থাকে তাহলে সেই সিচুয়েশনটাকে আমরা বলি পভার্টি, দারিদ্রতা। এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে 2015 যা লেটেস্ট ডেটা ছিল তাতে করে পার ডে $1.90 অ্যাবভ ইনকাম হলে সে পভার্টি লাইনের উপরে আছে, আদারওয়াইজ সে পভার্টি লাইনের নিচে আছে। এটা গেল একটা পার্ট। এবার হচ্ছে পভার্টিকে আমরা কি কিভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? প্রথম যে একটা টাইপ অফ পভার্টি সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি। এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় ছোট ছোট কোশ্চেন আসে, ঠিক আছে? অ্যাবসলিউট পভার্টি কাকে বলে? হ্যাঁ, অ্যাবসলিউট পভার্টি মানে বলতে পারো একদম চরম দারিদ্রতা, যেখানে আমাদের হাউস হোল্ড ইনকাম এতটাই কম যে ফুড, শেল্টার, ক্লোথিং এই জিনিসগুলো আমরা পাচ্ছি না। এটা এই যে পভার্টির কথাটা আমরা বললাম সেটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, যখন এই বেসিক জিনিসগুলো আমরা পাচ্ছি না, সেটাকে কি বলা হচ্ছে? অ্যাবসলুট পভার্টি। এবং ইন্ডিয়াতে নর্মালি বহুদিন যাবৎ ক্যালোরি ইনটেক থেকেই পভার্টিটাকে ডিফাইন করা হয়েছিল। ক্যালোরি ইনটেক মানে কিরকম, যে পার ডে একটা লোক কতটা খাবার খাবে সেই অনুযায়ী কিন্তু পভার্টি লাইনটাকে একসময় ডিফাইন করা হয়েছিল, ঠিক আছে? যেমন ধরো সাপোজ আমাদের বেঁচে থাকার জন্য পার ডে ধরো 2400 ক্যালোরি মতো শক্তি দরকার, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট যদি 2400 ক্যালোরি শক্তির খাবারটুকু কেউ খেতে পারে, তার মানে আমরা বলতে পারি সে পভার্টি লাইনের উপরে আছে। তাহলে এই ক্যালোরি ইনটেকের উপরেও কিন্তু পভার্টি লাইনটাকে একটা সময় আমাদের ডিফাইন করা হয়েছিল। তাহলে প্রথম যদি বলা হয় যে অ্যাবসলিউট পভার্টি কি জিনিস, তাহলে আমরা বলতে পারি অ্যাবসলিউট পভার্টি হচ্ছে সেই পভার্টিটা যেখানে একদম বেসিক নিডস, বেসিক লিভিং স্ট্যান্ডার্ডের জন্য যে নিডস গুলো দরকার সেগুলোর আমরা অ্যাক্সেস পাচ্ছি না। বোঝা গেল? তাহলে পভার্টি আর কি ধরনের হয়? একটা তো অ্যাবসলিউট পভার্টি, আর একটা চলে আসছে হচ্ছে আমাদের রিলেটিভ পভার্টি।
রিলেটিভ পভার্টি। রিলেটিভ পভার্টিটা কি জিনিস দেখো, অ্যাবসলিউট আর রিলেটিভের মধ্যে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাবসলিউট পভার্টি মানে হচ্ছে যখন আমাদের বেসিক অ্যামিনিটিস গুলো করতে পারছি না। রিলেটিভ পভার্টি মানে হচ্ছে, রিলেটিভ টার্ম শুনলেই কি মনে হচ্ছে? রিলেটিভ মানে কি হবে? কারোর সাথে তুলনা করা হচ্ছে, কারেক্ট? তাহলে রিলেটিভ পভার্টি মানেই হচ্ছে যে আমাদের ইনকাম ইনইকুয়ালিটিটাকে ওখানে কিন্তু টার্গেট করা হবে বা ইনকাম ইনইকুয়ালিটিটাকে কিন্তু ধরা হবে, বৈষম্যটাকে ধরা হবে, ঠিক আছে? যেমন ধরো হতে পারে যে ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর অ্যাবসলিউট পভার্টিতে আছে, আছে কি নেই? আছে, প্রচুর লোক অ্যাবসলিউট পভার্টিতে আছে। কিন্তু ইউএসএ তে দেখা যাচ্ছে অ্যাবসলিউট পভার্টিতে হয়তো প্রচুর লোক নেই, ঠিক আছে? কথার কথা হচ্ছে অ্যাবসলিউট পভার্টিতে প্রচুর লোক হয়তো নেই, কিন্তু রিলেটিভ পভার্টি কিন্তু অবশ্যই এক্সিস্ট করবে। কারণ রিলেটিভ পভার্টিটা আমরা কি, রিলেটিভ পভার্টিটা আমরা অন্যের সাপেক্ষে একটা কম্পারিজন টানছি, একটা ইনকাম ইনইকুয়ালিটি কিরকম সোসাইটিতে আছে সেটা বোঝার চেষ্টা করছি। যদি দেখা যায় কোন একটা দেশে দেখা গেল কিছু বড় লোক শ্রেণীর হাতেই ম্যাক্সিমাম টাকা, যেমন যদি আমরা একটু এতে চলে যাই, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে চলে যায়, সাউথ ওয়েস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে, কুয়েত টুয়েত এই সমস্ত, তো এখানে যারা ধরো ওইসব সোনার খনি টনি, মানে যারা শেখ আছে, শেখদের তো প্রচুর পয়সা, তাই না? টিভিতে দেখো আল হাবিবি করে ঘুরে বেড়ায়, সিংহ মিঙ্গ নিয়ে ঘুরে বেড়ায় না, তাদের তো প্রচুর পয়সা। কিন্তু ওখানে আবার একটা প্রচন্ড গরিব সেকশন আছে, প্রচুর গরিব তারা। তার মানে সেখানে কি, সেখানে কিন্তু একটা রিলেটিভ পভার্টিটা প্রচন্ড বেশি পরিমাণে এক্সিস্ট করছে। বোঝাচ্ছে যে দুটো পভার্টির মধ্যে পার্থক্য কি? রিলেটিভ পভার্টিতে হতে পারে সেই লোকগুলো হয়তো অ্যাবসলিউট পভার্টিতে নেই, তাদের হয়তো খাদ্য বস্ত্র অন্ন সংস্থানের যোগান আছে, কিন্তু রিলেটিভলি দেখা যাচ্ছে ইনকাম ইনইকুয়ালিটিটা অনেকটা বেশি, তারা ইনকাম ইনইকুয়ালিটির রেসপেক্টে তারা অনেকটা নিচের দিকে পড়ে। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু বলতে পারি সেখানে রিলেটিভ পভার্টি আছে। তাহলে দুটো কিন্তু একটু হালকা পার্থক্য, এটা বোঝা গেল কি? তাহলে যদি পরীক্ষায় এরকম একটা এমসিকিউ আসে যে ফুড, শেল্টার, হেলথ কেয়ার, এর বেসিক অ্যামিনিটিস গুলো যদি না থাকে, হ্যাঁ, তাহলে সেই ধরনের পভার্টিটাকে কি পভার্টি বলা হয়? অ্যাবসলিউট পভার্টি। আর একটা কোশ্চেন কি হতে পারে, যে যে পভার্টিতে আমরা ইনকাম ইনইকুয়ালিটিটাকে টেক ইনটু অ্যাকাউন্ট, তার বলে হুইচ টাইপ অফ পভার্টি ইনকাম ইনইকুয়ালিটি টেকস ইনটু অ্যাকাউন্ট, সেটা হবে কি? রিলেটিভ পভার্টি। বাস এটাই, আর কিছু না, ঠিক আছে? দুটো এমসিকিউ। রিলেটিভটা দেশের মধ্যে, ওই দেশের মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি কিরকম, অন্য দেশের সাথে আমরা তুলনা, আমাদের দেশের ক্ষেত্রে আমাদের একটা রিলেটিভ পভার্টি আমরা মেজার করবো, ঠিক আছে? এবং এরপর আমরা পড়বো, ঠিক আছে, ইনইকুয়ালিটিকে কি করে মেজার করা হয়, কারা এটা কার্ভ আছে, সব ডিটেলস পড়বো, অসুবিধা নেই। তাহলে আমরা একদম খুব এক্সাম ওরিয়েন্টেড হতে যাই। কনসেপ্ট তো আমরা অনেক কিছু পড়ছি, পভার্টির কনসেপ্ট আলাদা করে আমাকে পড়াতে হবে না, তোমরা প্রত্যেকেই জানো। দারিদ্রতা কি জিনিস, এই জিনিস কাউকে শেখানোর দরকার নেই, তাই না? প্রত্যেকে জানি আমরা। বাট টেকনিক্যাল টার্ম কি, টেকনিক্যাল টার্ম দুটো এখান থেকে বেরিয়ে এলো, একটা হচ্ছে কি অ্যাবসলিউট পভার্টি, একটা রিলেটিভ পভার্টি। অ্যাবসলিউট মানে যেখানে অ্যাবসলিউট, অ্যাবসলিউট কখন যে বললি চরম ব্যাপার, যেটা মানে একদম অ্যাবসলিউট লেভেলে চলে গেছে, বলে না? তার মানে যেখানে আমার বেসিক জায়গাগুলো নেই। রিলেটিভ মানে একটা ইনকাম ইনইকুয়ালিটি, ওর সাপেক্ষে আমি কতটা নিচে পড়ে আছি, বা দেশের ম্যাক্সিমাম জনগণের সাপেক্ষে। সাপোজ ধরো দেখা যাচ্ছে যে দেশের 50% জনগণ, তাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে যে ধরো আমি ধরলাম মান্থলি হয়তো 2600 টাকা, কথার কথা। দেশের 50% জনগণের, অর্ধেক জনগণের 2600 টাকা। তাহলে এই 50% জনগণের থেকেও যারা নিচে পড়ে আছে, আমরা কি বলতে পারি? রিলেটিভলি এরা পুয়ার, এরা রিলেটিভ পভার্টিতে বিলং করছে, ঠিক আছে? বাট হতে পারে যে তারা হয়তো অ্যাবসলিউট পভার্টিতে বিলং করছে না, তাদের হয়তো ওই টাকাটা চলে আসছে, কিন্তু তারা কিন্তু রিলেটিভ পভার্টিতে বিলং করছে। এই জায়গাটা বুঝতে পারছো কি? ক্লিয়ার তো তাহলে এই জায়গাটা নাকি? কারণ ধরো 2600 টাকা, এটা যদি মান্থলি টাকা হয়, কারণ ইনকাম 2500 টাকা হয়, ঠিক আছে? তাহলে 2600 টাকা কি হলো? তাহলে 2600 নিচে যারা তারা কোন পভার্টিতে বিলং করবে? অ্যাবসলিউট না রিলেটিভ? রিলেটিভ পভার্টিতে বিলং করবে। কিন্তু ধরো কেউ কারোর 2500 আছে, তাহলে সে রিলেটিভে বিলং করবে না করবে না? করবে তো। কিন্তু দেখা যাচ্ছে 2500 টাকায় সে হয়তো নিজের খাবার দাবার, পড়াশোনা, বাসস্থানটুকু করে নিতে পারছে, তাহলে কি সে অ্যাবসলিউটে বিলং করছে? পার্থক্যটা এই জায়গাটাতে, বোঝা গেল? তাহলে তাহলে এটা হচ্ছে দু ধরনের পভার্টির লাইন। পরীক্ষাতে এমসিকিউ ওই জায়গাটা থেকে আসে। পভার্টি লাইন কাকে বলে? তোমরা প্রত্যেকে জানো, একটা আমাদের পভার্টি লাইন আছে, যে মিনিমাম যে ইনকামটুকু না করলে, মানে তার নিচে যদি ইনকাম করা হয়, তাহলে আমরা বলবো এটা এই পভার্টিতে আছে। তার উপর ইনকাম হলে তার আমরা বলবো এটা আউট অফ পভার্টিতে আছে। যেটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক $1.90 করলো, এটা বিভিন্ন কমিটি বিভিন্ন সময় বিভিন্ন রকম রিপোর্ট করেছে, হ্যাঁ, আমরা সেগুলোও পড়বো, ঠিক আছে? তাহলে পভার্টি লাইন কি? পভার্টি লাইন হচ্ছে মিনিমাম ইনকাম নিডেড টু মিট দ্য বেসিক নেসেসিটিস, ঠিক আছে? পভার্টি লাইন কি? যে মিনিমাম ইনকামটা আমার লাগবে বেসিক নেসেসিটিস গুলোকে পূরণ করার জন্য, সেটা হচ্ছে পভার্টি লাইন। কনসেপ্ট গুলো কি রাখলে কি হবে? এটা ছোটখাটো কোশ্চেন এলে পারবে, ঠিক আছে? ওইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, দেখো, পিপল বিলো দিস লাইন কান্ট অ্যাফোর্ড এসেন্সিয়াল গুডস। এই পভার্টি লাইনের যাদের নিচে আছে, তারা কিন্তু কোনো এসেন্সিয়াল, মানে তারা
এসেনশিয়াল গুডসটাকে কিন্তু ঠিকঠাক অ্যাফোর্ড করতে পারছে না, এবং ওদের কোনো ডিসপোজেবল ইনকাম নেই, নো ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে, ডিসপোজেবল ইনকাম মানে কি, মানে বেসিক এই নিডগুলো পূরণ করার পরে তো কিছু টাকাটা থাকা দরকার যেটা দিয়ে আমরা অন্য কিছু করবো, ওরকম ওদের কাছে কিছু টাকা নেই, ওরা তো বেসিক নিডই পূরণ করতে পারছে না, তাহলে আবার ডিসপোজেবল ইনকাম করতে এগিয়ে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আমাদের পভার্টি লাইনের কনসেপ্ট। ঠিক আছে, ওকে, হোয়াট ইজ হেড কাউন্ট রেশিও, এটা অনেক সময় পরীক্ষাতে ছোট একটা যদি এমসিকিউ আসে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, হেড কাউন্ট রেশিও কি জিনিস। ঠিক আছে, তাহলে হেড কাউন্ট রেশিও কি জিনিস, যে পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন হুজ পার ক্যাপিটা ইনকাম আর বিলো দ্য পভার্টি লাইন, সেটাকেই বলা হচ্ছে হেড কাউন্ট রেশিও। মানে হেড কাউন্ট রেশিও বলতে কি, হেড কাউন্ট বলতে কি বোঝায়, মাথা পিছাটা ব্যাপার, মানে আমাদের কত পার্সেন্ট পপুলেশন পভার্টি লাইনের নিচে আছে সেটাকে আমরা বলবো কি আমাদের হেড কাউন্ট রেশিও। ঠিক আছে, যেমন ধরো লাস্ট রিপোর্ট অনুযায়ী আমাদের প্রায় 21% পপুলেশন কিন্তু এখনো পভার্টি লাইনের নিচে আছে, যেটা স্বাধীনতার সময় প্রায় 50-60%-এর উপর ছিল, আমরা অনেকটা কমিয়ে নিয়েছি। তাহলে হেড কাউন্ট রেশিও কত হচ্ছে, ওই 21%-এর কাছাকাছি। তার মানে হেড কাউন্ট রেশিও মানে কি, পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন হুজ পার ক্যাপিটা ইনকামস আর বিলো দ্য পভার্টি লাইন। ক্লিয়ার হলো তাহলে ব্যাপারটা? না, ওই যে একটু আগেই বললাম, হ্যাঁ, পভার্টি লাইনের নিচে থাকা মানে অ্যাবসলিউট পভার্টি। পভার্টি লাইনের সংজ্ঞাটাই আমরা কি বলছি, যে ওই বেসিক অ্যামেনিটিস গুলোকেই যে করতে পারছে, ফুলফিল করতে পারছে, তার মানে তার নিচে থাকলে অবশ্যই তার অ্যাবসলিউট পভার্টিতে আছে। ঠিক আছে, এবং তার নিচে যত পার্সেন্টেজ জনসংখ্যা আছে সেই পার্সেন্টেজটাকে আমরা কি বলছি, হেড কাউন্ট রেশিও। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। ঠিক আছে, কি কি কনসেপ্ট বললাম, ফার্স্টে বললাম হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, ক্লিয়ার তো প্রত্যেকের, বুঝতে পারছো তো অ্যাবসলিউট পভার্টি কি জিনিস। তারপর কি বললাম, রিলেটিভ পভার্টি। ঠিক আছে, তারপর কি বললাম, হেড কাউন্ট রেশিও একটা পভার্টি লাইন, তাই তো, পভার্টি লাইন। গুড। নেক্সট যদি আমরা দেখি যে এবার আমরা ইনইকুয়ালিটির কনসেপ্টে চলে আসছি। ইনইকুয়ালিটি জিনিসটা কি রকম, ঠিক আছে, ইনইকুয়ালিটি জিনিসটা কি রকম, যে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিসের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইনকাম বা অ্যাসেটের। ঠিক আছে, ইনইকুয়ালিটি বলতে আমাদের সমাজে কি বোঝায়, তাই না, আমরা বলি না সমাজে খুব আমাদের ইনইকুয়ালিটি আছে, খুব অসাম্য, বৈষম্য, তাহলে ওই বৈষম্য বলতে কি বোঝাচ্ছি, মানে কিছু সেকশনের হাতে প্রচুর পয়সা, কিছু সেকশনের হাতে খুব সামান্য পয়সা, তাই না, হ্যাঁ, বা এই যে রিচ অ্যান্ড পুয়ার এর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা যতটা বাড়বে তার তোই আমরা কি বলতে পারি, ইনইকুয়ালিটিটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে কিছু মানুষ হয়তো সারাদিন পরিশ্রম করে 200 টাকা ইনকাম করছে, আর একদিকে এমন এমন লোকজন আছে যে প্রচুর প্রচুর টাকা পয়সা, তাই না, তার মানে একটা কি গ্যাপ আছে, গ্যাপ আছে। এবারে এই গ্যাপটা কিন্তু বিভিন্ন কারণে জেনারেট হয়। ঠিক আছে, কি কি কারণে জেনারেট হতে পারে, আমাদের বিভিন্ন ল, কাস্ট, জেন্ডার বায়াস, এডুকেশন, স্কিল গ্যাপস, এগুলো বিভিন্ন কারণে গ্যাপটা জেনারেট হয়। ঠিক আছে, কারোর হয়তো ইনহেরিটেড প্রচুর প্রপার্টি আছে, কেউ এডুকেশনালি অনেক এগিয়ে গেছে, আমাদের সেম সেম পভার্টি লাইন থেকে শুরু করে, সেম দারিদ্রতা লেভেল থেকে শুরু করে, কিন্তু দেখবে কেউ হয়তো এই ইনইকুয়ালিটি অনেকটা কমিয়ে ফেলেছে রিচদের সাথে, তার মানে সে কিসের বেসিসে কমেছে, এই ধরো তোমরাই পড়াশোনা করছো, তোমরা কেউ খুব ভালো চাকরি পাবে, কেউ মিডিয়াম চাকরি পাবে, তার মানে যে আর এডুকেশন যত বেশি, যার স্কিল যত বেশি, তুমি কিন্তু আস্তে আস্তে তত ইনইকুয়ালিটিটাকে কি করবে, কমাবে। বুঝেছ, তাহলে ইনইকুয়ালিটি মানে কি, বেসিক ইনইকুয়ালিটি মানে হচ্ছে আমাদের সমাজে যে বৈষম্যটা রয়েছে, রিচ অ্যান্ড পুয়ার তাদের মধ্যে যে ইনকামের যে বিশাল গ্যাপটা রয়েছে, এটা যত বাড়বে তত আমরা কি বলবো, ইনইকুয়ালিটি বাড়ছে। এগুলো কেন বাড়ে, নর্মাল দেখা যায় জেন্ডার বায়াস একটা কারণ। ঠিক আছে, অনেক সময় দেখে মহিলারা সেই জায়গায় যেতে পারছে না, কিছু কিছু জায়গা আছে, যেমন হরিয়ানার দিকে যদি দাও, সেখানে স্টিল এখনো মেয়েদেরকে সেই পরিমাণ সুযোগ দেয় না, তাহলে সেখানে মেয়েরা কিন্তু ইনইকুয়ালিটিটাকে খুব একটা দূর করতে পারবে না সহজে। কেউ ধরো এডুকেশনালি খুব স্ট্রং, স্কিল খুব স্ট্রং, ঠিক আছে, কিছু কিছু জায়গায় ধরো কাস্টের উপরে, বিহার টিহারে যদি যাও, ইউপিতে যাও, কাস্ট বেসিস অনেক কিছু আছে, মানে কিছু কাস্টকে এমন ভাবে দেখা হয় তাদেরকে উঠতেই দেওয়া হবে না। তো দিস আর দ্য ভেরিয়াস রিজন অফ ইনইকুয়ালিটিস। ক্লিয়ার তো তাহলে ব্যাপারটা? এবার হচ্ছে যে টেকনিক্যালি তাহলে আমাদেরকে কি পড়তে হবে, এইটা একটা ইম্পর্টেন্ট আবার এমসিকিউ, এতক্ষণ যেগুলো পড়ছি কনসেপ্ট, ঠিক আছে, লরেন্জ কার্ভ, পরীক্ষাতে কিচ্ছু আসবে না, ডব্লিউবিসিএস বড় জোর আসতে পারে কোশ্চেন যে লরেন্জ কার্ভটা কি রিলেটেড কার্ভ। ঠিক আছে, শুধু আমাকে চ্যাপ্টার মনে রাখতে হবে, লরেন্জ কার্ভ কোন চ্যাপ্টারে পড়েছি, পভার্টি, এইটা মনে রাখলে বিসিএস এ মোর দ্যান, বাকি যে এত কিছু কোশ্চেন আমরা অনেক শিখছি, প্রচুর শিখছি, এত হবে। ঠিক আছে, কিন্তু কেন শিখছি, যে কনসেপচুয়াল যদি টাফ কোশ্চেন দেয় তোমরা আরামসে হাসতে খেলতে করতে পারবে। ঠিক আছে, পরীক্ষাতে দেখবে এর বেশি লরেন্জ কার্ভ থেকে যে খুব টাফ কোশ্চেন কিছু চলে এসেছে, আসেনি, অনেক দুই একবার এসছে যে লরেন্জ কার্ভটা কি রিলেটেড, বা কোন টপ, মানে কি রিলেটেড কার্ভ, লরেন্জ কার্ভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পভার্টি, ফার্স্ট অপশন দিল, ন্যাশনাল ইনকাম সেকেন্ড অপশন দিল, রেট অফ ইনফ্লেশন থার্ড অপশন দিল। ঠিক আছে, তাহলে এইটা আমাকে একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি লরেন্জ কার্ভ যদি বলি, লরেন্জ কার্ভ কিন্তু স্পেসিফিক পভার্টি আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি এটা আরো স্পেসিফিক যদি ধরি, এটা স্পেসিফিক্যালি হচ্ছে ইনইকুয়ালিটিটাকে ডিফাইন করে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। ঠিক আছে, লরেন্জ কার্ভের কনসেপ্টটা, ঠিক আছে, এটা একটা ইনইকুয়ালিটিটাকে ডিফাইন করে, মানে আমাদের সোসাইটিতে
ইনইকুয়ালিটি কিরকম চলছে। এখানে কি থাকে, লরেঞ্জ কার্ভ, এটা একজন আমেরিকান ইকোনমিস্ট ছিলেন লরেঞ্জ, উনি এই কার্ভটা তৈরি করেছিলেন। এই কার্ভটা কি ডিফাইন করে, আমাদের ইনকাম ইনইকুয়ালিটি ডিফাইন করে। এবার এই কার্ভটা কি হয় দেখো ব্যাপারটা, ঠিক আছে। কার্ভটা হয় হচ্ছে খুব ইন্টারেস্টিং, কিন্তু এই জায়গাটা যদি বুঝতে পারো, হ্যাঁ হয়তো পরীক্ষাতে তোমাকে এত ডিটেলসে জিজ্ঞেস করবে না, তাহলে একটা জিজ্ঞেস করতে পারে লরেঞ্জ কার্ভ কি রিলেটেড, মনে রাখবে এটা ইনইকুয়ালিটি গ্রাফ, মানে আমাদের কোনো দেশে, পার্টিকুলার কোনো দেশে ইনইকুয়ালিটি কতটা রয়েছে সেটাই লরেঞ্জ কার্ভ দেখে আমরা বুঝতে পারি। তাহলে এই কার্ভটা কি করে আঁকলো, কার্ভ তো আঁকতে হয়েছে কোনোভাবে। কার্ভটার মজা হচ্ছে যে এখানে দেখা হয় যে কত পার্সেন্ট জনগণের কাছে কত পার্সেন্ট টাকা আছে, ঠিক আছে। সাপোজ ধরো আমি 10, 20 এরকম করে উঠছে, 30, 40, 50 এরকম করে উঠছে, এখানেও 10, 20, 30, 40, 50 এরকম করে যাচ্ছে। মানে দেখো একটা জিনিস দেখো যে 10% লোকের কাছে, হ্যাঁ 10% লোকের কাছে কত টাকা আছে, মাত্র 10%। ধরো এইটা যদি হয় লাইন, এটা যদি লাইন হয়, তাহলে এই পয়েন্টটা কি হবে, 10-10। তার মানে কি 10% লোকের কাছে কত পার্সেন্ট টাকা আছে, 10% টাকা আছে। তারপর এই পয়েন্টটা কত হবে, 20-20। তার মানে কত, 20% লোকের কাছে 20% টাকা আছে। তারপর এই পয়েন্টটা কত হবে, 30-30, এরকম করে 100-100 যাবে। তার মানে যত পার্সেন্ট লোক তত পার্সেন্ট যদি টাকা থাকে, তাহলে এটা একটা কি হবে, স্ট্রেট লাইন হবে, কারেক্ট। এই কারণে এটাকে বলে লাইন অফ ইকুয়ালিটি। এটা কিন্তু হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, এটা হলে সবচেয়ে ভালো, তাই না। 10% লোকের কাছে 10% টাকা থাকবে, 20% লোকের কাছে 20%, 30% লোকের কাছে 30%। তাহলে এইটা হচ্ছে এইটাকে বলা হয় লাইন অফ তোমার ইকুয়ালিটি। এইটা হলে কিন্তু আমাদের, তার মানে এইটা হওয়া মানে কি আমাদের সোসাইটিতে পারফেক্ট ইকুয়ালিটি আছে, দারুণ দারুণ ব্যাপার আছে। তাহলে যদি খুব টাফ কোশ্চেন হয়, ধরো ডব্লিউবিসিএস এ কোনো টাফ কোশ্চেন হয়ে গেছে, বলছে লরেঞ্জ কার্ভের লাইন অফ ইকুয়ালিটি, হ্যাঁ পার্সেন্টেজ মানে কিউমুলেটিভ হাউসহোল্ডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে, কত ডিগ্রি বলো তো, পারবে তো নাকি বলতে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ভেরি গুড। তাই এবং এটা এটা স্ট্রেট লাইন, এটা বলা না এবার বলা স্ট্রেট লাইন, ঠিক আছে। বা যদি জিজ্ঞেস করে যে লরেঞ্জ কার্ভের যে লাইন অফ ইকুয়ালিটি এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে ওই সোসাইটিতে ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে, তাই তো। কিন্তু কোন সোসাইটি কি এরকম এরকম হবে, কোন সোসাইটি তো এরকম হবে না, তাই না। তাহলে তাহলে সোসাইটিতে কিরকম হতে পারে, একটা ধরো দুটো কাপ নিচ্ছে, একটা ধরো সবুজটা একটা নীলটা, ঠিক আছে। হ্যাঁ সবুজটা যদি ধরি মানে নিচ দিয়ে যাচ্ছে, তার মানে দেখো 10% লোকের কাছে কতটুকু কতটুকু আছে, 10-এর নিচে 8 মতো, তাই না। আর নীলটার ক্ষেত্রে 10% লোকের কাছে আরো নিচে, তাই তো। তার মানে সবচেয়ে বেস্ট কন্ডিশন কোনটা, স্ট্রেট লাইনটা। এবং যত আমরা নিচে নামবো তত খারাপ, না ভালো, খারাপ, মানে খারাপ হচ্ছে, তাই না। তাহলে এটাই কিন্তু লরেঞ্জ কার্ভের কনসেপ্ট, বুঝতে পারছো লরেঞ্জ কার্ভ কেন এত ইন্টারেস্টিং জিনিসটা। মানে ও একদিকে করছে কিউমুলেটিভ হাউসহোল্ড, আর একদিকে করছে কতটা ইনকাম বা অ্যাসেট কতটা দেশে, ঠিক আছে। কত পার্সেন্ট লোকের কাছে কতটা অ্যাসেট, কার্ভটা আমাদের আঁকা লরেঞ্জ কার্ভ জিনিসটা, ঠিক আছে। তাহলে এবার যত আমরা নিচে নামবো, যত আমাদের একটা দেশে যদি এরকম হয়, তার মানে কি, তার মানে আরো খারাপ হাল। মানে দেখো প্রায় এই 90% লোকের কাছে কতটুকু অ্যাসেট আছে, 10%-এর নিচে বাকি লোকের কাছে। তাহলে এই যে সিচুয়েশনটা, এইটা যদি কোনো দেশে হয়, তার মানে এটা সবচেয়ে বাজে সিচুয়েশন, তাই না। স্ট্রেট লাইন মানে ওখানে মানে কিছুই নেই, বাকি এত লোকের কাছে কিছু নেই, একদম লাস্ট কিছু সামান্য লোকের কাছে সব পয়সা আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একদম পারফেক্ট ইকুয়ালিটির লাইন, একদম পারফেক্ট ইনইকুয়ালিটি। তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই হয় না, প্রত্যেকটা দেশে আইদার এই সবুজ না হলে নীলের জায়গায় কোনো না কোনো দেশ থাকে। বোঝা গেল তাহলে ব্যাপারটা। যত যত মানে অন্য দেশের তত নিচে থাকবে। এবং এখানে কিন্তু এটা মানেই নয়, এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, ঠিক আছে। ধরো আমি কিন্তু এইভাবে বলতে পারবো না যে খুব দেশ ধরো খুব আন্ডার ডেভেলপড, ঠিক আছে, ধরো আফ্রিকান দেশ যদি বলো, বোঝাচ্ছে কি ডেভেলপ কান্ট্রি, ভালো ধরো ভালো ডেভেলপ কান্ট্রি, কিন্তু দেখা যাচ্ছে যে বড় লোক মানুষরা বেশি বড় লোক, গরিব মানুষরা বেশি গরিব, তাহলে সেখানে কিন্তু ইনকাম ইনইকুয়ালিটি কি বেশি, বোঝা যাচ্ছে কি ব্যাপারটা। ধরো আফ্রিকান খুব গরিব কান্ট্রি, ওদের জিডিপি খুব কম, দুটো দুটো গ্রামের উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবে, আর আরেকটু ক্লিয়ার হবে ব্যাপারটা। এটা ধরো এই গ্রাম, এটা বি গ্রাম, এই গ্রামে 100টা লোক বাস করে, এই গ্রামে 100টা লোক বাস করে, এদের প্রত্যেকের ইনকাম 1000 করে, এদের প্রত্যেকের ইনকাম 1000 করে। তাহলে দুটো দেশের জিডিপি কত, সমান 1 লাখ, তাই তো নাকি। দুজনের এরও জিডিপি 1 লাখ, এরও জিডিপি 1 লাখ। পরের বছর তুমি খোঁজ নিয়ে জানতে পারলে এ দেশের জিডিপি হয়ে গেছে 4 লাখ, আর এই দেশের জিডিপি হয়ে গেছে 6 লাখ, ঠিক আছে। তার মানে তুমি কম্পারেটিভলি ডেভেলপ কান্ট্রি কোনটাকে বলবে, বি কে ডেভেলপ বলবো আমরা, তাই তো। তার মানে আমি কি এইটা দেখেই বলে দিতে পারি যে লরেঞ্জ কার্ভে কোনটা সবুজ কোনটা নীল, বলা কি সম্ভব,
যদি সিনারিওটা এরকম হয়ে দাঁড়ায়, এই যে এখানে 4 লাখ হয়েছে, এদের প্রত্যেকের ইনকাম 100 টাকা থেকে, হ্যাঁ, এই 1000 টাকা থেকে 4000 টাকা হয়েছে। আর এখানে যে 6 লাখ হয়েছে, এখানে মাত্র দুজনের ইনকাম 2.5 লাখ করে হয়ে গেছে, আর বাকি 98 লোকের ইনকাম আর 1000 টাকা করে, সেই আর বাকি 1 লাখ টাকা করে পেয়েছে, দিয়ে ধরো 6 লাখ টাকা মতো হয়েছে, 6 লাখের কাছাকাছি। ঠিক আছে, সিনারিওটা বুঝতে পারছো কি? তার মানে তার কি ছাতা লাগবে? তার মানে এখানে কি হলো দেখো, এইখানে দেখো তাহলে তুমি কোন দেশটাকে করবে অপেক্ষাকৃত বেটার? তোমাকে যদি অপশন দেয় কোন দেশে থাকবে, অপশন এতে থাকবে, অপশন বি তে থাকবে, অপশন এতে থাকবে। কারণ তার মানে তোমার কোশ্চেন অ্যান্সারটা বোঝা গেল, কেউ ডেভেলপ কান্ট্রি হলেই সেখানে যে ইনইকুয়ালিটি কম হবে সেটা কিন্তু আমরা ব্লাইন্ডলি বলে দিতে পারি না। ইন্ডিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে ইনইকুয়ালিটি অনেক বেশি আছে, হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে ইনইকুয়ালিটি অনেক বেশি আছে, বাট মানে ইন্ডিয়া এই রিসেন্ট ইনইকুয়ালিটি ইন্ডেক্স একটা বার করেছে, সেখানে কিন্তু ইন্ডিয়া অন্যান্য অনেক ডেভেলপ কান্ট্রি থেকে ইনইকুয়ালিটি বরং কম ইন্ডিয়াতে। আমাদের ধরো আর এরকম নিচ দিয়ে কাটছে, এরকম কাটছে, হ্যাঁ, বোঝা গেল তাহলে ব্যাপারটা? হ্যাঁ, লাস্টের কিছু পার্সেন্টেজের কাছে ম্যাক্সিমাম সম্পদটা থাকবে। ঠিক আছে, তাহলে এত কিছু পরীক্ষাতে কিচ্ছু আসবে না, পরীক্ষাতে আসবে লরেন্জ কার্ভ, কি রিলেটেড কার্ভ, কি বলবো তাহলে? লরেন্জ কার্ভ থেকে আমরা কি মাপি? ইনইকুয়ালিটি মাপি। লরেন্জ কার্ভ স্ট্রেট লাইন কি ডিফাইন করে? ইকুয়ালিটি। এটা হচ্ছে লাইন অফ ইকুয়ালিটি। ব্যাস এইটুকু যদি জানো, এই কেউ জানে না, তুমি মার্কেটে আরো তোমাদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, কেউ জানে না। আচ্ছা, এইখানে আর একটা ছোট্ট কনসেপ্ট, হ্যাঁ, এটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট বলে, লরেন্জ কার্ভ থেকে এটা বার করা। এই যে এখনই আমরা বললাম না যে ধরো হ্যাঁ, যে কোন দেশ কতটা উন্নত কতটা অনুন্নত, সেটাই গিনি কোএফিসিয়েন্ট দিয়ে বার করা হয়। ঠিক আছে, গিনি কোএফিসিয়েন্টের কনসেপ্টটা কিরকম? হ্যাঁ, গিনি কোএফিসিয়েন্টের কনসেপ্টটা হচ্ছে যে এই যে গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে প্রথমে এখানে একটা এরিয়া জেনারেট হয়েছে না, ধরো সাপোজ কোন একটা দেশে আছে এটুকু, তাই তো, কোন একটা দেশে ধরো এরকম কার্ভটা হয়েছে, এরকম কার্ভটা হয়েছে, ঠিক আছে, আর পারফেক্ট লাইন কোনটা? স্ট্রেট লাইনটা। তাহলে এখানে একটা এরিয়া জেনারেট হবে না? ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া এ, আর তার সাপেক্ষে হচ্ছে টোটাল এরিয়াটা। ঠিক আছে, এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই দুটোর অনুপাতকে কি বলছি আমরা? গিনি কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তার মানে একটা জিনিস বলো তো, বুদ্ধি করে বলবে কিন্তু, ঠিক আছে, এখানে বোঝার আছে এই জায়গাটা। হ্যাঁ, গিনি কোএফিসিয়েন্ট যত বেশি, গিনি কোএফিসিয়েন্ট যত বেশি তত ভালো না খারাপ? প্রত্যেকে একটু ভাবার চেষ্টা করো। তোমার উত্তর পেলাম খারাপ। এটা একটু ব্রেনস্টর্মিং কোশ্চেন করলাম এবার, ঠিক আছে, এবার একটু মাথাটা খাটাতে হবে। গিনি কোএফিসিয়েন্ট যত বেশি তত ভালো না খারাপ? গিনি কোএফিসিয়েন্ট মানে কি? লাইন অফ ইকুয়ালিটি বুঝে নিয়েছো তো, এটা লাইন অফ ইনইকুয়ালিটি। আর এটা হচ্ছে সাপোজ ধরো ভারতের লাইন, রেড লাইনটা, কারণ আমরা জানি কোনো দেশে পুরোপুরি স্ট্রেট লাইন হবে না, এটা ভারতের লাইন, রেড লাইনটা। তাহলে এই স্ট্রেট লাইনের সাথে এই রেড লাইনটা একটা এরিয়া জেনারেট করছে, এখানে একটা এরিয়া হচ্ছে এরিয়া এ, তার সাথে বাই হচ্ছে টোটাল এরিয়াটা। সাপোজ ধরো টোটাল এরিয়াটা আমি কথার কথা ধরলাম, এটা ধরো ত্রিভুজ, তো এটা ধরো টোটাল এরিয়া ধরো ধরলাম 24 সেন্টিমিটার স্কোয়ার, আর উপরের এরিয়াটা ধরো হচ্ছে 6 সেমি স্কোয়ার। তার মানে গিনিস কোএফিসিয়েন্ট কত বলতে পারবো আমরা? 6/24 মানে 1/4 মানে 0.25। তার মানে গিনিস কোএফিসিয়েন্ট বেশি না কম সেটা ডিপেন্ড করছে এই এরিয়াটা কত বেশি না কম, তাই তো? তাহলে এরিয়ায় যদি আরো বেড়ে যায়, এরকম যদি আরেকটা দেশের ফিগার হয়, তাহলে গিনি কোএফিসিয়েন্ট বাড়বে না কমবে? বাড়বে, এরিয়াটা বাড়লো, বেড়ে গেল। তার মানে গিনি কোএফিসিয়েন্ট বেড়ে গেল, মানে এখানে এটা কি ডিফাইন করছে, এটা ভালো না খারাপ? খারাপ। এটাই কোশ্চেন ছিল। তো ইকোনমি যদি ভাবে একটু বুঝবো তাহলে বোঝার আছে, হ্যাঁ, কিন্তু পরীক্ষাতে এতটা আমার দরকার নেই। এবার এই কোশ্চেনটা আসতেই পারে যে গিনিস কোএফিসিয়েন্ট কি জিনিস, তাহলে গিনিস কোএফিসিয়েন্ট কি সিগনিফাই করে কোন দেশে কি রকম ইনইকুয়ালিটি আছে। গিনিস কোএফিসিয়েন্টের মান যত বেশি হবে তার মানে আমরা কি বলতে পারি, সেখানকার ইনইকুয়ালিটি তত বেশি, মানে খারাপ, ইনইকুয়ালিটিটা বেশি। ঠিক আছে, সেখানকার উপস্থিতি কত হবে। বুঝতে পারলে কি কেন ম্যাথমেটিক্যালি ব্যাপারটা? এরিয়াটা যত বাড়বে তত কি হবে, ভ্যালুটা বেশি। ঠিক আছে, তবে একটা জিনিস বলো তো, কোন দেশ যদি, আবার একটা বুদ্ধি খাটাও, ঠিক আছে, কোন দেশ যদি পারফেক্ট ইকুয়াল কান্ট্রি হয়, মানে দারুণ দেশ, তাহলে তার গিনি কোএফিসিয়েন্টের মান কত হবে? ভেবে বলবে। পারফেক্ট ইকুয়ালিটি দেশ মানে সবচেয়ে বেটার দেশ, পারফেক্ট ইকুয়ালিটি, ভাবো একটু, ভেবে বলো। পারফেক্ট ইকুয়ালিটি মানে কি এই লাইনটা না? তাহলে এরিয়া এর মান কত হয়ে যাবে? 0। কারেক্ট। এই লাইন আর এই লাইন যদি সমান হয়ে যায় এরিয়া, তো তাহলে 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে।
বুঝছো? ক্লিয়ার তাহলে ব্যাপারটা? এগুলো তোমাদেরকে অনেক ডেপথে পড়াচ্ছি, এসব এত চাপ নিয়ে লাভ নেই। তিনটে জিনিস মনে রাখবে তাহলে এখান থেকে। প্রথম জিনিস মনে রাখবে হচ্ছে লরেন্জ কার্ভ কি রিলেটেড, তাহলে কি মনে রাখবে? ইনইকুয়ালিটি রিলেটেড। কোন চ্যাপ্টারে পড়েছি? পভার্টি আর ইনইকুয়ালিটি চ্যাপ্টারে পড়েছি ফার্স্ট। সেকেন্ড মনে রাখবে লরেন্জ কার্ভের যে স্ট্রেট লাইন সেটা কি নির্দেশ করে? ইকুয়ালিটি নির্দেশ করে। থার্ড মনে রাখবে গিনিস কোএফিসিয়েন্ট কি নির্দেশ করে? এই ফর্মুলা কোনো পরীক্ষাতে আসবে না, মনে রাখার দরকার নেই, ঠিক আছে? গিনিস কোএফিসিয়েন্ট বা ইনইকুয়ালিটি নির্দেশ করে। একটু যদি টাফ কোশ্চেন হয় জিজ্ঞেস করলো যে মোর দা ভ্যালুজ অফ গিনিস কোএফিসিয়েন্ট লার্জার দা ইনইকুয়ালিটি অপশন দিল, লার্জার দা ইনইকুয়ালিটি। ব্যাস, ক্লিয়ার তো তাহলে ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এখানে লিখেও দিয়েছি হায়ার গিনি মোর ইনইকুয়ালিটি, হ্যাঁ, লোয়ার গিনি মোর ইকুয়ালিটি। ক্লিয়ার তাহলে? গুড। তাহলে আমরা পভার্টির অ্যাবসলিউট পভার্টি বুঝে নিয়েছি, রিলেটিভ পভার্টি বুঝে নিয়েছি, পভার্টি লাইন বুঝে নিয়েছি, তাই তো? লরেঞ্জ কার্ভ কি বুঝলাম, গিনিস কোএফিসিয়েন্ট কি বুঝলাম। এবার হচ্ছে পভার্টি নিয়ে বেশ কিছু গ্রুপ কিন্তু আলোচনা শুরু করেছিল আমাদের ইন্ডিয়াতে, যে পভার্টিটাকে কিভাবে ডিফাইন করা হবে, ঠিক আছে? পরীক্ষাতে এখান থেকেও কি কোশ্চেন আসবে, একটা কোশ্চেন আসবে যে এই কমিটিটা কি রিলেটেড, উত্তর হবে পভার্টি। ওই কোন কোন গ্রুপ পভার্টি নিয়ে কাজ করেছে এই গ্রুপগুলোর নাম একটু কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা এই গ্রুপগুলো পরপর যাবো না। তাহলে প্রথম ধরো এই এক্সপার্ট গ্রুপ অফ পভার্টি এস্টিমেশন, এইসব এত কিছু দরকার নেই। হ্যাঁ, প্রথম আমাদের কোয়ান্টিফিকেশন অফ পভার্টি লাইন শুরু হয় 1962 সালে, ঠিক আছে? 1962 সালে, এবং সেখানে নির্দেশ করা হয় পার ক্যাপিটা ইনকাম পার মান্থ যদি 20 টাকা হয়, তার মানে তারা তোমার এতে আছে, পভার্টি লাইনের উপরে আছে। আর আরবান এরিয়া হলে 25 টাকা হলে পভার্টি লাইনের উপরে আছে। বোঝা গেল তাহলে ব্যাপারটা? তাহলে প্রথমে কিন্তু রুরাল আর আরবান এরিয়ার জন্য আলাদা আলাদা পভার্টি লাইন করা হয়েছে, কারণ এটা বাস্তব না কি মনে হয়? রুরাল এরিয়ার পভার্টি লাইনের অ্যামাউন্ট আর আরবান এরিয়ার পভার্টি লাইনের অ্যামাউন্ট কি সেম হওয়া উচিত, না ডিফারেন্স হওয়া উচিত? ডিফারেন্স হওয়া উচিত, এবং ওরাও কিন্তু তাই করেছে, কারণ রুরালে একটু কম খরচে আমি ওই জিনিসগুলো অ্যাভেল করে নিতে পারবো, আর যেটা কিন্তু আরবানে পারবো না, ঠিক আছে? তাহলে আমার 20 টাকার 25 টাকারে ডিফাইন করেছিল 1960-61 সালে। প্রথম কি গ্রুপ? ওয়ার্কিং গ্রুপ। এইটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ। তারপর তোমার এরপর এক এক করে বিভিন্ন রকমের গ্রুপগুলো আমার আসছে, ঠিক আছে? দান্ডিকার রথ স্টাডি, হ্যাঁ, এরা কি করেছিল? ক্যালোরি বেসড পভার্টি লাইন করেছিল, হ্যাঁ, যে আমার মোটামুটি 2250 ক্যালোরি পার ডে এরকম যদি আমার খাবার পাওয়া যায়, তার মানে আমরা সেগুলো পভার্টি লাইনের উপরে বলতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াইকে আলাক কমিটি, হ্যাঁ, ইনিও আবার সেম ওই একই রকম ভাবে তোমার পভার্টি লাইন এই করার চেষ্টা করেছে। তাহলে এইখানে বিভিন্ন কমিটিগুলোর নাম আছে, তোমরা যেটা করবে শুধু কমিটিগুলোর নামটা মনে রাখবে, কি বলেছে একটা লাইন পড়ে নেবে। পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে যে আলাক কমিটি কি রিলেটেড, এর বাইরে কিচ্ছু কোশ্চেন আসবে না। কোনো পরীক্ষায় জিজ্ঞেস করবে না যে বলতো আলাক কমিটি ক্যালোরির মান কত বলেছিল, ঠিক আছে? এসব পরীক্ষায় আসবে না। শুধু পরীক্ষায় কোশ্চেন আসবে আলাক কমিটি কি রিলেটেড, তাহলে সেটা হবে পভার্টি রিলেটেড, মেজারমেন্ট অফ পভার্টি রিলেটেড। এই তথ্যটা যাতে অন্তত তোমরা মনে রাখো। হ্যাঁ, সবগুলোই পভার্টি রিলেটেড, কিন্তু হ্যাঁ শুধু কমিটিগুলো। কিন্তু তুমি যখন অন্য চ্যাপ্টার পড়বে, ধরো নার্সিংম্যান পড়বে, যখন ব্যাংকিং এ চলে যাবে, বোঝা যাচ্ছে? তখন ওখানে অপশন আসবে যে পভার্টি ক্যালকুলেশন নিজের কোন কমিটি কাজ করেছে। অপশন 1 আলাক কমিটি, অপশন 2 নার্সিম্যান কমিটি, অপশন 3 পিজে নায়ক কমিটি। তখন তোমাকে চিনে নিতে হবে যে আলাক কমিটি পভার্টিতে পড়েছিলাম, তাহলে আলাক কমিটি পভার্টি রিলেটেড কাজ করেছে। বোঝা গেল ব্যাপারটা? পরীক্ষাতে মেনলি কমিটিগুলো থেকে কোশ্চেন আসে যে কোন কমিটি কিসের উপর কাজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাকডাওয়ালা এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে? লাকডাওয়ালা কমিটি, হ্যাঁ। টেন্ডুলকার কমিটি, এটা সবচেয়ে বেশি আসে, টেন্ডুলকার কমিটি, ঠিক আছে? টেন্ডুলকার কমিটি পভার্টি নিয়ে কাজ করেছে, কারণ এদেরটা কেন বেশি আছে? কারণ এই যে ক্যালোরি নর্মসের যে রুলটা ছিল, ক্যালোরি নর্মসের রুলটা থেকে একটু বেরিয়ে গেছিল। তার আগে আমরা কি দেখলাম? একটা 2400 ক্যালোরি যদি শক্তি হয় 2250, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর পভার্টি লাইনের উপরে নিচে বলবো, ঠিক আছে? তারপর এই কমিটিটাও প্রচন্ড ফেমাস, রঙ্গারাজন কমিটি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট রঙ্গারাজন কমিটি, ঠিক আছে? হ্যাঁ, এখানে এতগুলো পড়ার দরকার নেই, একটু বেসিক গুলো পড়ে নেবে, ঠিক আছে? ইনফরমেশন এত ডিটেলস পড়ার দরকার নেই, শুধু একটু জিনিস পড়ে রাখো। টেন্ডুলকার কমিটি আর রঙ্গরাজন কমিটি, এই দুটো যেহেতু লেটেস্ট, ঠিক আছে? টেন্ডুলকার কমিটি একটা জিনিস শিফট করেছিল। টেন্ডুলকার কমিটি কি শিফট করেছিল? একটা ইউনিফর্ম পভার্টি লাইন আনার চেষ্টা করেছিল, মানে আরবান রুরালের কনসেপ্টটাকে ভেঙে দিয়েছিল, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু খুব একটা মানে উপযোগী না যদি আমরা বাস্তব সেন্সে বিচার করি। হ্যাঁ, একটা ইউনিফর্ম পভার্টি লাইন বলা খুব টাফ, কারণ আরবান এরিয়া রুরাল এরিয়াতে কিন্তু একটু পভার্টি লাইন চেঞ্জ হবে। আবার অন্য দিক থেকে যদি বিবেচনা করা যায়, এটাকে সাপোর্টও করা যেতে পারে, কারণ আরবান বলতে কিরকম আরবান? আমাদের বহরমপুরও কিন্তু আরবান, বহরমপুর মিউনিসিপ্যালিটি, আবার ব্যাঙ্গালোরও আরবান। তাহলে বহরমপুরের হিসাব আর ব্যাঙ্গালোরের হিসাব সেম হবে না।
তাহলে একটা ইউনিফর্ম পভার্টি লাইন থাকা যে একদম বিশাল ভুল সেটাও নয়। তো ও সেই লজিকটাকে কাজে লাগিয়েছিল, একটা ইউনিফর্ম পভার্টি লাইন ও আলোচনা করেছিল, ঠিক আছে, এবং এই ক্যালোরি নর্মসের থেকেও একটু বেরিয়ে গেছিল। যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি আবার নতুন রাঙ্গারাজন কমিটি, সে কিন্তু আবার সেই রুরাল আরবানের পভার্টি বাস্কেট যেটা, সেখানে আবার ফিরে এলো, ঠিক আছে। হ্যাঁ, এবং ওর পভার্টি লাইন কত করলো, এটা বহুদিন ধরে আমাদের এতে ছিল যে 972 পার মান্থ, এটা যদি রুরালে হয়, আর 1407 পার মান্থ এটা যদি আরবানে হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু হচ্ছে পার ক্যাপিটা, ঠিক আছে, নাহলে তুমি ভাবতে পারছো 972 টাকা এক মাসে কি করে চলবে, তাই না? হবে, দারিদ্রতা দূর হবে মাসে 972 টাকায়? এটা কিন্তু পার ক্যাপিটা, হ্যাঁ, মানে একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে মানে কত, ধরো হচ্ছে 5,000 টাকা, হ্যাঁ, 5,000 টাকার কাছাকাছি, তার মানে 5,000 টাকা কিন্তু তুমি দেখো ঠিকঠাক, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট পভার্টিটাকে তুমি দূর করতে পারবে, মানে অন্ন বস্ত্র বাসস্থান ওইটুকুই তোমার হবে, তার বেশি কিছু হবে না, 4-5 হাজার টাকায় তার বেশি কি হবে, ঠিক আছে। তো এখনো এই লিমিটটা আমাদের রয়েছে, হ্যাঁ। এবং এখানে তোমার কিছু কনজাম্পশন বাস্কেটে কিছু বাড়িয়েছিল, ঠিক আছে, ক্যালোরি ইনটেকের সাথে সাথে প্রোটিন ফ্যাট এগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা, হ্যাঁ, হাউজিং এডুকেশন হেলথ কেয়ার ট্রান্সপোর্ট এই সমস্ত জায়গাগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো নিয়ে অ্যানালাইজ করছে। তো এত কিছু আমার পড়তে হবে না, আমার কি পড়তে হবে তাহলে বললাম, কমিটিগুলোর নাম পড়তে হবে এবং কমিটিগুলো কি বলেছে জাস্ট দুটো লাইন পড়ে নেবে অ্যাটলিস্ট। আর রাঙ্গারাজন কমিটি আর টেন্ডুলকার কমিটিটা একটু দেখো, টেন্ডুলকার কমিটি একটু ইম্পর্টেন্ট, কারণ ও দুটো বড় বড় জায়গা থেকে শিফট করেছিল, ক্যালোরি বেস জায়গা থেকে শিফট করে গেছিল, আবার একটা ইউনিফর্ম পভার্টি লাইনের কনসেপ্ট এনেছিল আরবান রুরালটাকে বাদ দিয়ে। ওকে, ক্লিয়ার তাহলে? আচ্ছা, এইবার আমরা এবার কনসেপচুয়াল জায়গায় চলে যাই, এগুলোতে গেল একটা ইনফরমেশন জায়গা কি কমিটি, ঠিক আছে, যে আমাদের কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া, পভার্টি এত থাকার কারণ কি ইন্ডিয়াতে, হ্যাঁ, কি কি রিজন, তাহলে কি কি রিজন তোমাদের দিক থেকে হতে পারে, এখানে তো 2-3টে রিজন আমরা পাচ্ছি। ফার্স্ট তো সবচেয়ে বড় রিজন পপুলেশন এক্সপ্লোশন, ঠিক আছে। আমাদের একটা সময় গেছে, বিশেষ করে 1950 টু 1980 স্বাধীনতার, হ্যাঁ, না মনন্তর না, মানে 1950 থেকে 1980 এই সময় আমাদের পপুলেশন বাস্ট হয়েছে, বুঝা যাচ্ছে, এক্সেসিভ হারে পপুলেশন বেড়েছে, হ্যাঁ। রবীন্দ্রনাথ যখন কবিতা লিখেছিল পড়েছো, 40 কোটি সন্তান এরকম একটা কবিতা ছিল, ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেই জায়গা থেকে আমরা খুব তাড়াতাড়ি 100 কোটি সন্তান করে দিয়েছি, তাই না? তারপর আমাদের বিশাল পপুলেশন এক্সপ্লোশন হয়েছে। তো এত অত্যাধিক পপুলেশন যখন থাকবে, আমাদের সাপ্লাই সাইড তো আনলিমিটেড নয়, ঠিক আছে, তাহলে সাপ্লাই সাইডে তো আমাদের একটা কনস্ট্যান্ট থাকবেই, তাহলে এত ম্যাসিভ পপুলেশনকে খাওয়ানো দাওয়ানো, ম্যাসিভ পপুলেশনের এমপ্লয়মেন্ট জোগাড় করা কিন্তু অবশ্যই টাফ। সো ইটস এ বিগ রিজন, ঠিক আছে। এগুলো জাস্ট কনসেপচুয়াল একটু জানার জন্য, এগুলো খুব ভালো হতো যদি সিলেবাস মানে তোমার ডেসক্রিপটিভ হতো, তখন এই ধরনের কোশ্চেন আসার চান্স খুব হাই ছিল, ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য রিজন ফর হাই লেভেল অফ পভার্টি ইন ইন্ডিয়া, তখন তোমাকে এগুলো এক্সপ্লেন করে করে লিখতে হতো। এখন তোমাকে কিরকম কোশ্চেন দিতে পারে এখান থেকে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন, মানে লিখলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিজন অফ হাই লেভেল অফ পভার্টি ইন ইন্ডিয়া, সেখানে দিল পপুলেশন এক্সপ্লোশন, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, আনএমপ্লয়মেন্ট, তার সাথে আমার একটা অপশন দিল যেটা হয়তো রিলেটেড নয়, তখন তোমাকে চিনে নিতে হবে কোনটা উত্তর হবে। বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা? তাহলে আমাদের এক হচ্ছে যে পপুলেশন এক্সপ্লোশন, লো এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, আমাদের যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি দেখো, হ্যাঁ, আমাদের পভার্টি আমরা বেসিক বুঝলাম কি, পভার্টির প্রথম শর্ত হচ্ছে খাদ্যটাকে পেতে হবে, তাহলে খাদ্য যদি পেতে হয় তাহলে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কি করতে হবে, বাড়াতে হবে। ইনফ্লেশন চ্যাপ্টারে আমরা পড়েছি, মনে পড়ছে রাজনীশ, বটলনেক ইনফ্লেশন, তাই না, যে ওল্ড প্রিমিটিভ টেকনোলজি ইউজ, এখন আমাদের হচ্ছে ওল্ড প্রিমিটিভ টেকনোলজি ইউজ হলে প্রোডাক্টিভিটি কি হবে, কম হবে। প্রোডাক্টিভিটি যখন কম হবে তোমাকে তো লোক রাখতে হচ্ছে, সবগুলো পয়সা তো দিতে হচ্ছে, তাহলে দাম কি হবে, কমবে না বাড়বে, দাম বেড়ে যাবে। প্রোডাক্টিভিটি কিন্তু প্রোডাকশন কস্ট তো বেশি, তাই না, কস্ট বেশি, জিনিসপত্রের দাম বাড়লেই কি হবে, পভার্টি কি হবে, বাড়বে, মানুষ তো কিনতে পারবে না সব মানুষ, হ্যাঁ। হ্যাঁ, না আমরা যেটা পড়েছিলাম না তোমার ইনফ্লেশনে, বটলনেক ইনফ্লেশন, প্রোডাকশন কস্ট বেড়ে যায়, হ্যাঁ, কস্ট পুশ অবশ্যই, কিন্তু দেখো বটলনেক ইনফ্লেশন কাইন্ড অফ কস্ট পুশই, তাই না। বটলনেক ইনফ্লেশন মানে কি, বটলনেক ইনফ্লেশন মানে তুমি একটা প্রিমিটিভ টেকনোলজি ইউজ করছো, এই কারণে তোমার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু দুটোর মধ্যে একটু মানে হালকা লাইন আছে। বটলনেকটা কি হচ্ছে, একটা থিন লাইন, বটলনেকটা হচ্ছে আমার ডিউ টু অনলি ইউজ অফ প্রিমিটিভ অ্যান্ড ওল্ড টেকনোলজি, কস্ট পুশ তার বাইরে আরো প্রচুর কিছু হতে পারে, তাই না। আমি আধুনিক টেকনোলজি ইউজ করছি কিন্তু র মেটেরিয়ালস এর দাম বেড়ে গেছে, তাহলে কিন্তু সেটাও কস্ট পুশ, বুঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে যে আমার আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের, তাই না। পভার্টির বড় সমস্যা কি, আমাদের এত জব অপরচুনিটি নেই, কারণ মানুষ শক্ত সামর্থ্য মানুষ, তাদের তো কাজ করার ইচ্ছা আছে, কিন্তু তাদেরকে কি দিতে হবে, জব অপরচুনিটি দিতে হবে। তো তাহলে জব অপরচুনিটি যদি না থাকে, আনএমপ্লয়মেন্ট যদি প্রচুর থাকে, তাহলে পভার্টি অবশ্যই এক্সিস্ট করবে,
এবং এটা ইন্ডিয়ার একটা সবচেয়ে বড় সমস্যা, আনএমপ্লয়মেন্ট বা আন্ডার এমপ্লয়মেন্ট। ক্লিয়ার তাহলে ব্যাপারটা? আর কি আমাদের বড় সমস্যা আছে? রিসোর্স ইউটিলাইজেশন ঠিকঠাক নেই, ঠিক আছে, এগুলো একটা মানে বড় কারণ। কলোনিয়াল লিগাসি আছে। কলোনিয়াল লিগাসি বলতে কি, আমরা কিন্তু একটা সময় যথেষ্ট স্ট্রং কান্ট্রি ছিলাম। শশী থারুরের নাম শুনেছ? শশী থারুর কি করে? নাকি কংগ্রেসের বিরাট বড়, এরা ত্রিবেন্দ্রমের এমপি, প্রচুর লেখালেখি করে, ঠিক আছে, খুবই স্কলার লোক এবং দুর্ধর্ষ ইংলিশ বলে। উনি বিখ্যাত হচ্ছে ওনার ডিউ টু ভোকাবুলারি, এক্সেসিভ কালেকশন অফ ভোকাবুলারি। তো ওনার একটা বই ছিল দ্য ডার্কনেস ইন ইন্ডিয়া, এরকম একটা বই, ঠিক আছে, যেখানে ব্রিটিশ শাসনে ইন্ডিয়ার কি ক্ষতি হয়েছে সেই ডিটেলসটা উনি লিখেছেন। তো সেখানে কিন্তু ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে, মানে মোগলদের শেষের দিকে, তখন আমরা ওয়ার্ল্ড জিডিপির 27% ছিলাম। 1/3 জিডিপি ছিল আমাদের ভারতের। হ্যাঁ, তার মধ্যে ম্যাক্সিমাম ছিল এই বেঙ্গলের। বেঙ্গল জিডিপি সে সময় ওয়ার্ল্ডের মধ্যে একটা টপ জিডিপি ছিল, এবং দ্যাটস ওয়াই বেঙ্গল কিন্তু এতটা টার্গেটেড এরিয়া ছিল যে সবাই কিন্তু বাংলাকে যে করে হোক দখল করতে চাইতো, ঠিক আছে, বেঙ্গল এতটাই রিচ ছিল। তাহলে সেই রিচ একটা কান্ট্রি আজকে তো একটা পুয়ার কান্ট্রিতে চলে এসছে, কি করে এলো? বিকজ ব্রিটিশরা যেটা করেছে, আমাদের শিল্প, আমাদের ইন্ডাস্ট্রিটাকে ভেঙে দিয়েছে। সে সময় আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাই না, দুর্ধর্ষ উন্নত ছিল। কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভারতবর্ষের দারুণ উন্নত ছিল। সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে ভেঙে দিয়ে কি করেছে, ইন্ডিয়াকে একটা র মেটেরিয়াল এক্সপোর্টিং কান্ট্রি করে দিয়েছে। এখান থেকে মালপত্র নাও, বিদেশে রপ্তানি করো, বিদেশ থেকে ফাইনাল গুডস উৎপন্ন হবে, দিয়ে আমদানি করো, ঠিক আছে। তো এইরকম একটা জায়গায় নিয়ে চলে। এই লিগাসি থেকে কিন্তু আমরা পুরোপুরি এখনো বেরোতে পারিনি। এখনো কিন্তু আমাদের সেই বিশাল ইন্ডাস্ট্রি নেই। কিছু স্পেসিফিক জোন, গুজরাট, মহারাষ্ট্র, এদিকে আমাদের সাউথের দিকে কিছু জায়গাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোন গুলো ছড়িয়ে আছে। বাট একটা লার্জ লেভেলে যে ইন্ডাস্ট্রি, যেটা আগে পাড়ায় পাড়ায় ইন্ডাস্ট্রি ছিল একটা সময়, ঠিক আছে, ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো বিশাল উন্নত, সেইটা ক্ষেত্রে কিন্তু আমরা বেরিয়ে গেছি। এটাও কিন্তু একটা বড় কারণ হচ্ছে আমাদের পভার্টির। কারণ দেখো, খুব ভালো একটা জিনিস, চাকরি কতজনকে দেবে? জব ক্রিয়েশন কখনো আনলিমিটেড কিন্তু হতে পারবে না, সেটা সরকারি চাকরি বলো বা বেসরকারি চাকরি। জব আনলিমিটেড ক্রিয়েশন কখন হতে পারবে? যদি ইন্ডাস্ট্রি বুস্ট করে। ইন্ডিয়াতে কেন এত সমস্যা হচ্ছে? কারণ আমরা যে 3টে সেক্টর পড়েছি না, 3টে সেক্টর ইকোনমির, কি পড়েছি মনে আছে? প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তো ইন্ডিয়ার সবচেয়ে বেশি জিডিপিতে অবদান কোন সেক্টরের? টার্সিয়ারি সেক্টরে, ঠিক আছে। এবার টার্সিয়ারি সেক্টরের উপর ম্যাক্সিমাম চাপ পড়ছে। আস্তে আস্তে পপুলেশন, এমপ্লয়মেন্ট টার্সিয়ারি সেক্টরে শিফট করছে, বুঝা যাচ্ছে? আগে যে এগ্রিকালচারের ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট ছিল, এখন ম্যাক্সিমাম কোথায় চলে যাচ্ছে? আস্তে আস্তে সার্ভিস সেক্টরে চলে যাচ্ছে। কিন্তু সার্ভিস সেক্টর তো লিমিটেড জায়গা, সার্ভিস সেক্টর তো আনলিমিটেড না, কারণ সার্ভিস সেক্টর বাই ইটসেলফ কিন্তু টাকা উৎপন্ন করছে না। খুব ভালো করে কনসেপ্ট গুলো বুঝবে কিন্তু, ঠিক আছে। তুমি জোম্যাটোতে একটা জিনিস কিনে খাচ্ছ, জোম্যাটো ডেলিভারি বয় তোমার কাছে খাবারটা পৌঁছে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে জোম্যাটো ডেলিভারি বয়টা পৌঁছে দিল বলে সে কটা টাকা পেলো। তো সে কি কিছু প্রোডাক্ট উৎপন্ন করলো? সে তো কিছু প্রোডাক্ট উৎপন্ন করলো না। কিন্তু এই জোম্যাটোর ছেলেটাই যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রোডাক্ট উৎপন্ন করতো, তাহলে কিন্তু তার একটা ভ্যালু থাকতো, সেটা যদি এক্সপোর্ট হতো, সেখান থেকে আমরা টাকা পেতাম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইন্ডিয়ার কিন্তু সার্ভিস সেক্টর আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা মারাত্মক খতরনাক দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে। পুরো যদি সার্ভিস সেক্টর ডিপেন্ডেন্সি চলে আসে, যে সবাই সার্ভিস সেক্টরে ঢুকবে, তাহলে কিন্তু কখনোই আমাদের এত পপুলেশনকে ক্যাটার করতে পারবে না। তাহলে আমাদের ইমিডিয়েট যেটা করা উচিত, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বুস্ট করা, সেকেন্ডারি সেক্টর যেটা আমাদের, সেটাকে বুস্ট করা। কারণ সেকেন্ডারি সেক্টরের মধ্যে আনলিমিটেড জব অপরচুনিটির অপশন রয়েছে। তুমি যত ইচ্ছা মাল বানাও, তত তোমার জব ক্রিয়েট হবে, কারণ তোমার মাল যেই বানালে সেগুলো তুমি কোথাও রপ্তানি করবে, কোথাও বিক্রি করবে, ঠিক আছে। কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যে সার্ভিস যারা নিচ্ছে, তাদের পয়সা যদি কমে যায়, সার্ভিস সেক্টর কিন্তু আস্তে আস্তে বুস্ট মানে পড়তে থাকবে। তো আমাদের যে করে হোক কিন্তু আমাদের তোমার এই কলোনিয়াল লিগাসি থেকে বেরিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বুস্ট করতে হবে। বোঝা গেল তাহলে ব্যাপারটা? আর হচ্ছে আমাদের ইনফ্লেশন তো একটা বড় কারণ পভার্টি, যে আস্তে আস্তে মানুষজনের টাকা যে বাড়ছে তা বাড়ছে না, মানুষজনের ইনকাম যা বাড়াচ্ছে, দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম তার থেকে একটু বেশি বেড়ে যাচ্ছে, মানে এই কাট অফের মতো হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তুমি পড়াশোনা করছো, আগের বার পেয়েছিলে 90, কাট অফ ছিল 110, ঠিক আছে। তুমি ভাবলে আর 20 নম্বর হলেই হয়ে যাবে, এবার তুমি 112 তুলে নিয়েছে, কাট অফ দেখা যাচ্ছে চলে গেছে 118 মতো। সেম গল্প এখানেও দাঁড়িয়ে যাচ্ছে। মানুষজন পভার্টি লাইন থেকে কিছুটা বার হওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে ইনফ্লেশনের জন্য পভার্টি লাইন আবার উপরে চলে গেছে, বোঝা যাচ্ছে? তাহলে দিস আর দ্য ভেরিয়াস কজেস অফ পভার্টি। যদিও এটা আমার ডেসক্রিপটিভ যেহেতু নেই, সোশ্যাল ফ্যাক্টর, ক্লাইমেট, জিওগ্রাফি, এগুলো একটু মোটামুটি জায়গা, ঠিক আছে। বলো।
হ্যাঁ, হালকা ইনফ্লেশন ইকোনমির জন্য ভালো, ঠিক আছে। হ্যাঁ, হালকা দেখো, হালকা ইনফ্লেশন ইকোনমির জন্য ভালো, কারণ কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে হালকা ইনফ্লেশন তো সবসময় ছিল না। যদি আমরা টোটাল ধরো কংগ্রেস ইরা ধরি, ইন্দিরা গান্ধী ইরা ধরি, প্রায় 9%, 10%, 12% করে আমাদের ইনফ্লেশন ছিল, বুঝতে পারছো? মানে সেটা কাম্য ছিল না। এখন ওই কারণে এখন আস্তে আস্তে পভার্টি লাইন থেকে মানুষ বেরোচ্ছে তো। তুমি দেখো না, আমরা স্বাধীনতার সময় প্রায় 70-80% পভার্টিতে ছিলাম, এখন সেটা কমে 22% হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই জব অপরচুনিটি গুলো তৈরি হয়েছে, ঠিক আছে, হালকা ইনফ্লেশনের জন্য। কিন্তু আবার হালকার থেকে যদি একটু বেশি ইনফ্লেশন হয়, আমরা ইকোনমি ক্লাসে পড়েছি, সেটা ভালো না খারাপ? সেটা খারাপ। এখানে কিন্তু ইনফ্লেশন বলতে ওই ইনফ্লেশনটাকে দায়ী করা হচ্ছে, জিনিসপত্রের দাম একটা অত্যাধিক বৃদ্ধি পাওয়া। আচ্ছা, তাহলে এবার ইনফ্লেশন থেকে আমরা বেরোবো, এই পভার্টি থেকে আমরা বেরোবো কি করে? ঠিক আছে, পভার্টি থেকে বেরোনোর বিভিন্ন জায়গাগুলো যদি আমরা আলোচনা করি, প্রথম হচ্ছে যে কিছু এমপ্লয়মেন্ট বেসড প্রোগ্রাম সরকারকে করতে হবে। সরকার তো আনলিমিটেড সরকারি চাকরি ক্রিয়েট করতে পারবে না, এই কারণে একটা বিরাট বড় প্রকল্প সরকার এনেছিল, এমজি নারেগা, যেটা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কারণে ভয়ে চলে গেছে, ঠিক আছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এটা কিন্তু অনেক সময় ফুল ফর্মও জিজ্ঞেস করে পরীক্ষায়, যেটাকে আমরা পাতি বাংলায় 100 দিনের কাজ বলেছি। তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট জিনিস, মানুষের হাতে পয়সা তো পৌঁছাতে হবে, নাহলে মানুষের পভার্টি কি করে দূর হবে? 100 দিনের কাজ যদি পার ডে 350 টাকা করে দেওয়া হয়, অ্যাটলিস্ট তাদের যথেষ্ট একটা টাকা চলে আসছে মাসে, তাই না? তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তার আগে ছিল জহর রোজগার যোজনা। তো বিভিন্ন আমাদের এমপ্লয়মেন্ট যে স্কিম গুলো রয়েছে সরকারের, এগুলো যত চালাবে, পভার্টি লাইন থেকে আস্তে আস্তে মানুষকে বের করতে হবে। বাট আলটিমেটলি কিন্তু এই স্কিম চালিয়ে সমস্ত কিছু সলভ হবে না। সরকার কিন্তু লং টার্ম ভাবতে হবে। স্কিম কি? স্কিম হচ্ছে একটা শর্ট টার্ম, মানে কোনো মতে ধরো কি পেরেক লাগছে না, এটা মানে ফুটোফাটা করে কোনো মতে সাজাল রাখলে। লং টার্মে ভাবতে গেলে কিন্তু জিনিসগুলোকে সাজাতে হবে, এবং তার জন্য কি করতে হবে আমাদের? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বুস্ট করতে হবে। নাহলে এই স্কিম চালিয়ে কিন্তু আনলিমিটেড সব সময় কাজ হবে না, কারণ স্কিম তো এমনি এমনি টাকা চলে যাচ্ছে, লাভ তো কিছু হচ্ছে না। ধরো 100 দিনের কাজ, দেখা যাচ্ছে যে মানুষকে 100 দিনের কাজ দিতে হবে বলে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে যে কাজটা সে করছে তার আলটিমেটলি কিছু হচ্ছে না। এরকম অনেক সময় হচ্ছে, দেখা যায় পুকুর ফুড়িছে সবাইকে দিয়ে, আবার সব লোক পয়সা 100 দিনের কাজ দিতে হবে, কি করবে? আবার পুকুরটাকে বন্ধ হবে, ঠিক আছে। তাহলে এই যে এই ধরনের, এটা আলটিমেটলি কোনো প্রোডাক্ট তৈরি করছে কি? করছে না। প্রোডাক্ট যদি না তৈরি, ইকোনমিতে একটা জিনিস মনে রাখবে, ইকোনমি একটা দারুণ জিনিস, প্রোডাক্ট যদি তৈরি না হয় কোনো কিছু, যে কোনো কিছুতে বুঝে নেবে, তার মানে জানবে এটা খারাপ, ঠিক আছে। যে কোনো জিনিস সে যদি প্রোডাক্ট না তৈরি করতে পারে, তার মানে সেটা কিন্তু লং টার্মে ভালো নয়। তাই বলে কি সেগুলো দেওয়া উচিত না? অবশ্যই দরকার, কারণ এমজি নারেগা চালিয়ে অনেক লোক পভার্টি লাইনের বাইরে বেরিয়ে এসছে। কিন্তু প্রকল্পটা চালাও, প্রকল্পটা খারাপ নয়, কিন্তু মাথায় রাখতে হবে কি, প্রকল্পটা যাতে প্রোডাক্ট তৈরি করে। তুমি গ্রামের রাস্তাগুলো বানিয়ে নাও এদেরকে দিয়ে, গ্রামের দুপাশে বৃক্ষরোপণ করে ফেলো, ঠিক আছে, ভালো ভালো জিনিস কাজগুলো করো। মানে এমন কাজ করো না যে কাজটা আলটিমেটলি কোনো উপকারে আসছে না, আলটিমেটলি কিছু প্রোডাক্ট হিসাবে তৈরি হচ্ছে না, ঠিক আছে। কি করতে পারি? বিভিন্ন পেনশন স্কিম চালাতে পারি, চালানো হয়েছে। ওল্ড এজ পেনশন আছে আমাদের, যারা বার্ধক্য বয়স্ক মানুষ, ঠিক আছে, যাতে তারা ওখান থেকে বেরোতে পারে। অন্নপূর্ণা স্কিম, বিভিন্ন ধরনের আমাদের রেশনে বিভিন্ন ধরনের স্কিম পাওয়া যায়, যাতে অ্যাটলিস্ট রেশনের স্কিম চালিয়ে দিলে কি হবে, এই কারণে আমাদের কিন্তু খাদ্য রিলেটেড সমস্যাটা চলে গেছে এখন, ঠিক আছে। খাদ্য পাচ্ছি না এরকম কিন্তু এখন আর ওই পভার্টি লাইনে কেউ নেই, খাবারটা সবাই পেয়ে যাচ্ছে মোরাললেস, ঠিক আছে। সমস্যা হয়ে যাচ্ছে এখন বাসস্থান, বস্ত্র, ঠিক আছে। খাদ্যটা কিন্তু মোরাললেস সবাই পেয়ে যাচ্ছে, বাসস্থানেরও যদি সমস্যা যাতে না থাকে, এই কারণে আছে প্রকল্প তার জন্য। মানে সরকার চেষ্টা করছে যে পভার্টি লাইন থেকে আপলিফট করার। ইন্দিরা আবাস যোজনা, যারা খুবই গরিব, প্রচুর গ্রামে গ্রামে প্রচুর। এই যে আমি যখন ভাঙড় জয়েন্ট ভিডিও ছিলাম, 12,000 বাড়ি দিয়েছি 1 বছরে, ঠিক আছে। হচ্ছে প্রত্যেকটা জায়গায় 12,000 15,000 করে প্রতি বছর বছর বাড়ি হচ্ছে প্রত্যেকটা ব্লকে। তাহলে সরকার এদেরকে পভার্টি লাইন থেকে বের করে আনছে, কারণ এদের যে সেকেন্ড অপশনটা বাসস্থানের অপশন, সেটার সমস্যাটা দূর করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে খাদ্য সমস্যা সরকার দূর করে দিচ্ছে, বাসস্থানের সমস্যা সরকার এমনি দিয়ে দিয়ে দূর করে দিচ্ছে, আর বস্ত্র যাতে কিনতে পারে তার জন্য 100 দিনের কাজ চালাচ্ছে। মানে সরকার বিভিন্ন স্কিম চালিয়ে চাইছে বার করে আনতে, কিন্তু বারবার বলছে স্কিম কিন্তু লং টার্মে হেল্পফুল নয়, কারণ এখান থেকে প্রোডাক্ট যদি না বানাতে পারে, স্কিম কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবে না, ঠিক আছে। এবং তারপর আমাদের কি, তাহলে আমাদের যেটা করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, তাই না। মানুষজনের স্কিল তৈরি করো, যাতে মানুষজন নিজে নিজেই কাজ করে নিতে পারে, ঠিক আছে। এখন ওই কারণে কিন্তু দেখবে আমাদের নতুন যে এডুকেশন পলিসি এসছে, তাতে কিন্তু শুধু এই গতানুগতিক পড়াশোনার বাইরেও এখন তুমি 9-এর পর থেকে বিভিন্ন ভোকেশনাল, আমাদের সময়তেও ছিল ভোকেশনাল একটা কোর্স ছিল 11-এ, এখন এগুলো অনেকটা মানে খুব ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড করে করেছে, বুঝা যাচ্ছে, যে আমার ইন্ডাস্ট্রির এই এই জিনিসগুলোকে আমি নিয়ে আমি তাদেরকে শেখাবো। ধরো এসি মেশিন সারানো শেখালো, এটা শেখালো, হ্যাঁ।
পিউরিফাইং শেখালো, যাতে তারা জব রেডি হয়ে যেতে পারে। তাহলে স্কিল কিন্তু মানুষজনের তৈরি করে দিতে হবে। তার জন্য ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন আছে, আমাদের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আছে, গ্রামের যে এসএইচজি, এনআরএলএম খুব ইম্পর্টেন্ট একটা প্রকল্প। তবে এইগুলোও কিন্তু মনে রাখো, এগুলোও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে, ফুল ফর্ম জিজ্ঞেস করে। এনআরএলএম এর ফুল ফর্ম কি, মিসলেনিয়াস টাইপের এক্সামগুলোতে তো এগুলো প্রচুর আসে। হ্যাঁ, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, এনআরএলএম এর আন্ডারে কি হয়, গ্রামের দিকে ওই গোষ্ঠী দেখেছো, শুনেছো কি, স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি, ঠিক আছে। তো এসএইচজি গোষ্ঠীর মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে কিস্তি দেয়, অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ছিল যে মহিলারা লোন নিয়ে একটা ব্যবসা করবে। কিন্তু দেখা যাচ্ছে মহিলারা লোন নিয়ে কেউ টিভি কিনছে, ফ্রিজ কিনছে, সোনা বানাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উদ্দেশ্য ছিল হচ্ছে যে মহিলারা লোন নেবে এবং সেখান থেকে কিন্তু একটা ব্যবসা তৈরি করবে, সেখান থেকে গ্রো হবে। এবং অনেক এসএইচজি কিন্তু করছে। এই শহরাঞ্চলে ফ্রিজ টিভি কেনার ব্যাপারগুলো আছে, কিন্তু যদি গ্রামের দিকে চলে যাও, কারণ আমি যখন ভাগমনে ছিলাম, তারদা বলে একটা পঞ্চায়েত ছিল, ওখানকার মেয়েরা হচ্ছে যে তোমার কাপড় বানাতো এসএইচজি লোন নিয়ে, কেউ কেউ সার তৈরি করতে এসএইচজি লোন নিয়ে, ওখানে তোমার ওই জরির কাজ হয়, জরির কাজ করতো, বড় বাজার থেকে সব নিয়ে আসতো, ওখান থেকে জরি সাপ্লাই করতো। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু করে করে অনেকটা জায়গাটাকে কিন্তু আমরা রিডিউস করছি। হ্যাঁ, তবে 1994 45% থেকে 2011-তে 21.9%-এ আমরা পভার্টিকে রিডিউস করেছি। হ্যাঁ, তাহলে যত আমাদের দিন যাচ্ছে পভার্টি লাইন থেকে আমরা আস্তে আস্তে রিডিউসড হচ্ছি। ক্লিয়ার তাহলে এই ব্যাপারটা? ফার্স্ট জায়গাটা তাহলে ক্লিয়ার হলো, পভার্টি। বেসিক কয়েকটা জায়গায় কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো জায়গা থেকে অসুবিধা থাকে তাহলে বলো, যেটুকু আমরা পড়লাম। এবার আমরা কুইক রিক্যাপ করে নিই কি কি পড়লাম। ফার্স্টে একদম শুরু করলাম হচ্ছে পভার্টির অ্যাবসলিউট পভার্টি, রিলেটিভ, তাই তো? আচ্ছা, অ্যাবসলিউট পভার্টি মানে বেসিক গুলোই নেই, ঠিক আছে, ভেরি গুড। আর রিলেটিভ মানে বৈষম্য, ইনকাম ইনইকুয়ালিটির সাথে, ঠিক, ভেরি গুড। আচ্ছা, তারপর যে সেকেন্ড যে জায়গাটা আমরা দেখলাম, তারপর কি দেখলাম, লরেন্স কার্ভ, তাই তো? লরেন্স কার্ভ কি ডিনোট করে, ইনইকুয়ালিটি। স্ট্রেট লাইন, ভেরি গুড। কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45। গিনিস কোফিশিয়েন্ট, ইনইকুয়ালিটি। গিনিস কোফিশিয়েন্ট, মোর গিনিস কোফিশিয়েন্ট, মোর ইনইকুয়ালিটি, ভেরি গুড, ঠিক আছে। তারপর আমরা দেখলাম কিছু রিজন, পভার্টির কি কি রিজন। হ্যাঁ, রিজন গুলো এটা জাস্ট কনসেপচুয়াল, এখান থেকে এমসিকিউ অ্যাসাচ কিছু নেই। আর তারপর আমরা দেখলাম এখান থেকে বেরোনোর কিছু উপায়, কিছু উপায়ে কিন্তু স্কিমগুলোর কিন্তু তোমাদের নামগুলোরও মাথায় রেখে। আর একটা দেখলাম বিভিন্ন গ্রুপ কমিটি, ঠিক আছে, রঙ্গারাজন কমিটি আর টেন্ডুলকার কমিটি, এই দুটোর নাম একটু বেশি মাথায় রাখবে, এই দুটো বেশি পরীক্ষায় দেয়। টেন্ডুলকার কমিটি অনেকবার এসছে পভার্টি রিলেটেড। টেন্ডুলকার কমিটি কিসের উপর কাজ করেছে, এগ্রিকালচার, পভার্টি, ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর, কি হবে উত্তর, পভার্টি, বুঝছো? হ্যাঁ, তো আচ্ছা, সেকেন্ড যে টপিকটা আমাদের আর 20-25 মিনিট, তাহলে সেকেন্ড টপিকটা আমরা কভার করবো, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এটা আমাদের একদম একটা চাক্ষুষ সমস্যা, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, তাই তো? আমরা এখান থেকে সবাই লড়াই করছি। তাহলে হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বলতে কি বোঝায়, এটাকে যদি আমরা ডিফাইন করি, কি মনে হয়, মানে আনএমপ্লয়মেন্ট সংজ্ঞা কি হতে পারে? হ্যাঁ, ল্যাক, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে একটা সিচুয়েশন যেখানে মানুষ হু আর উইলিং এন্ড অ্যাবেল টু ওয়ার্ক, মানে তারা কাজ করতে চাইছে, এবং দুটো শর্ত, শুধু শর্ত থাকতে, কিন্তু তারা কাজ করতে চাইছে এবং তারা কাজ করার যোগ্য। ধরো আমি এখন চাইছি যে আমি ইসরোতে রকেটটা চালাবো, দিয়ে আমি বলছি আমি তো আনএমপ্লয়মেন্ট, রকেট চালাতে পারছি না, তাহলে কিন্তু আমাকে আনএমপ্লয়েড ধরা হবে না, কারণ আমি রকেট চালানোর যোগ্য না। তার মানে আনএমপ্লয়েড কাদেরকে ধরা হবে, দোজ হু আর উইলিং টু ওয়ার্ক এন্ড হু আর অ্যাবেল টু ওয়ার্ক। বুঝাচ্ছে, ধরো একজন প্রতিবন্ধী কেউ পড়ে আছে, তাকে কিন্তু আমি আনএমপ্লয়েড ধরবো না, কারণ সে উইলিং থাকলেও অ্যাবেল নয়। আনএমপ্লয়েড তাদেরকেই ধরা হবে দোজ হু আর উইলিং টু ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবেল টু ওয়ার্ক। তাহলে এই যে ওয়ার্ক ফোর্সটা আমার আছে, এবং তারা কিন্তু কি হচ্ছে যে তারা যখন প্রপারলি জব পাচ্ছে না, কোনো জব পাচ্ছে না, তখন সেটাকে আমরা কি বলছি, আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার হলো তাহলে ব্যাপারটা? আনএমপ্লয়মেন্টের যদি আমরা ম্যাথমেটিক্যালি রেট বার করি, তাহলে কি হচ্ছে, আমাদের টোটাল যে লেবার ফোর্স, এটা এনএসএসও বলে একটা অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেগুলো এখন মার্জ হয়ে গেছে, এনএসও হয়ে গেছে, ঠিক আছে। এনএসএস এর কিন্তু পুরো মানে সার্ভে টার্ভে করে লেবার ফোর্স বার করেছে। ধরো এতটা আমাদের লেবার ফোর্স, ধরো আমাদের দেখা যাচ্ছে ইন্ডিয়াতে হয়তো, ইন্ডিয়ার পপুলেশন কত এখন মোরালেস কি মনে হয়? হ্যাঁ, তাহলে তার মধ্যে লেবার ফোর্স কত হবে মনে হয়? ধরো, তো এর মধ্যে এরা কি সবাই লেবার ফোর্স? ছোট ছোট বাচ্চা আছে, 3 মাসের 4 মাসের বাচ্চা, ওরা কি কাজ করবে, তাই না? লেবার ফোর্স আমি ধরলাম কত কত 50 কোটি, কত ধরলাম, ধরো 50 কোটি একদম সুস্থ সামর্থ্য, তারা কাজ করতে চায় এবং কাজ পেলে তারা কাজ করবে, 50 কোটি ধরলাম। তার মধ্যে ধরো দেখছি 10 কোটি লোক হয়তো চাকরি চাইছে অথচ পাচ্ছে না, তাহলে আমার এমপ্লয়মেন্ট রেট কত হয়ে যাবে, 10/50 ইন্টু 100, মানে 20%।
এরকম করে আমরা আনএমপ্লয়মেন্ট যে রেশিও দেয় এত তো হয় না, আমাদের আনএমপ্লয়মেন্ট রেশিও 4, 5, 6, 7, 8, 10, ঠিক আছে, মোটামুটি 10-এর মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটাকে ধরে রাখতে হবে। তাহলে বোঝা গেল আনএমপ্লয়মেন্ট রেট জিনিসটা কি। আনএমপ্লয়মেন্ট রেট মানে কি, আনএমপ্লয়েড পিপল বাই লেবার ফোর্স ইনটু 100, এই করে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা পাবো। আর আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনও বোঝা গেল, ক্লিয়ার। পরীক্ষাতে যে কোশ্চেনগুলো এবার আসে, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে স্টার মেরে রাখো প্রত্যেকটা জায়গায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে নেক্সট 10 মিনিট আলোচনা করবে এটা তো মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, ঠিক আছে। পরীক্ষাতে আসবে কি, কোন ধরনের আনএমপ্লয়মেন্টকে কি বলে। প্রথমটা যদি দেখি, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে, ঠিক আছে। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে এটা একটা টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট ডিউরিং জব ট্রানজিশন, ঠিক আছে। জব যখন চেঞ্জ করছি, ধরো সাপোজ তুমি আগে কোম্পানিতে চাকরি করতে, ঠিক আছে, তোমার ইচ্ছা হলো যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিব, হ্যাঁ, তুমি 1 বছর চাকরি ছেড়ে দিলে, দিয়ে বাড়িতে বসে বসে পড়াশোনা করছো, তাহলে তুমি আনএমপ্লয়েড না আনএমপ্লয়েড না, আনএমপ্লয়েড, ঠিক আছে। কিন্তু তুমি আবার 2 দিন পরে চাকরিতে ঢুকে যাবে, কারণ জবটাকে ট্রানজিশন করছো, তাহলে এই যে আনএমপ্লয়মেন্ট তোমার, এটাকে কি বলা হবে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এইগুলো তো কিন্তু বারবার পরীক্ষাতে আসে, ঠিক আছে, যে হুইচ টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটেড ডিউরিং জব ট্রানজিশন, 4টে অপশন দিয়ে দিল, ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, সিজনাল। কি হবে তাহলে উত্তর, ফ্রিকশনাল। ফ্রিকশনালটা বুঝে গেছো তাহলে, জব ট্রানজিশনের সময় যে করবে, এটা ক্ষণস্থায়ী অবশ্যই, কারণ জব ট্রানজিশন করছে, সে অন্য একটা জবে ঢুকে যাবে 2 দিন পরে, কিছুদিন বাড়িতে একটু রেস্ট নিচ্ছে, বাড়ির সাথে সময় কাটাবে বা কিছু একটা কারণ, ঠিক আছে। যেমন ধরো মহিলারা যেমন ম্যাটারনিটি লিভ নেয় কিছুদিন, হয়তো মাতৃত্বকালীন অনেকে চাকরি ছেড়ে দেয়, মা হওয়ার পর আবার চাকরিতে কিছুদিন পর জয়েন করে। সো দোজ আর কি আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল এমপ্লয়মেন্ট, ক্লিয়ার। সেকেন্ড আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এটা কিন্তু একটা হেভি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে স্কিল মিসম্যাচ ডিউ টু টেকনোলজিক্যাল চেঞ্জ। যে সাপোজ ধরো আমাদের কোর্টের বাজারে গেছো তো, অনেক টাইপ নিয়ে বসে থাকে, টাইপরাইটার নিয়ে পটপট করে টাইপ করো, ওদের একটা মেশিন আছে, ঠিক আছে। এবার ধরো যখন কম্পিউটার ঢুকে গেল, ওই লোকগুলো হয়তো ঠিক কম্পিউটারটাতে সরো করো না, কিন্তু ওদের মেশিনে ফটফট করে টাইপ করে, এই লোকটাকে স্কিল মিসম্যাচ হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। যেমন আমরা যদি এতে চলে যাই, ধরো যখন মুঘল সাম্রাজ্য ছিল, তখন কিন্তু পার্সিতে কথা হতো সমস্ত, ইংলিশ তো কলোনিয়াল, তাই না। তো সেই সময় যারা পার্সিতে ফটফট করে চাকরি করতো, মুঘলে তো তারা হিরো ছিল, তারাই সমস্ত কিছু দেখতো, আর যারা ইংলিশ বলতো তারা ফট এখান থেকে ফুটিয়ে দিত। তারপর দেখা গেলো যখন ইংরেজরা এলো, ইংলিশ বলা লোকগুলো হাইফাই চাকরিগুলো পেয়ে যাচ্ছে, পার্সিরা ফুটে গেল। এবারে দিস আর কি, স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, ওই পার্সি লোকগুলো কিন্তু তখন আনএমপ্লয়মেন্ট হয়ে যায়। আমরা এআই এর একটা কনসেপ্ট, এখন ধরো আস্তে আস্তে এআই আসছে, তাহলে ওই জিনিসগুলোকে মানুষকে শিখতে হবে। তো এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের বড় জায়গা, ঠিক আছে, স্কিল মিসম্যাচ। এই কারণে কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টের যত কোর্স হচ্ছে, যে অপরচুনিটি আছে, জব আছে, কিন্তু আমরা স্কিলটা সেই লেভেলে তৈরি করতে পারছি না, তার জন্য আমরা আনএমপ্লয়েড থেকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তাহলে যদি পরীক্ষা আসে হুইচ টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটেড ডিউ টু মিসম্যাচ অফ স্কিল, স্ট্রাকচারাল, এইটাই শুধু পরীক্ষায় আসবে, আর কিছু না, ঠিক আছে। দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোনটা চিনো, আর অপশন ধরো এই 5-4টার মধ্যেই পাবে, ক্লিয়ার তাহলে ব্যাপারটা। সেকেন্ডটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে কি, এটা বিজনেস সাইকেলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন ধরো সাপোজ করোনা, ধরো হ্যাঁ, করোনার সময় হঠাৎ করে মাস্ক বানাতে হবে, ঠিক আছে, তোমার একটা বুম চলছে বিজনেস সাইকেলে, মাস্কের ব্যবসায়, তাহলে মাস্ক বানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে কর্মচারী সব হায়ার করে নেওয়া হবে, ঠিক আছে। তারপর ওই যে বিজনেস সাইকেলটা আবার খারাপের দিকে পড়ে গেল, তখন ওই কর্মচারীগুলো কি হয়ে যাবে, সেটাই হবে। তার মানে কি, কিছু সময় ভালো সাইকেল, যখন বিজনেস সাইকেলটা ভালো চলে, মার্কেটে যখন বুম থাকে, বুম মানে কি ভালো চলছে মার্কেট, সেই সময় কিন্তু অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হয়। আবার মার্কেট যখন নিচুর দিকে চলে যায়, তখন কি হচ্ছে, বিজনেস সাইকেল খারাপ গেলে আবার ওইগুলো আনএমপ্লয়মেন্ট হয়ে যায় সেগুলো। এই যে ধরনের আনএমপ্লয়মেন্ট, সেটাকে কি বলা হচ্ছে, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে হুইচ টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ডিপেন্ডস অন দ্য বিজনেস সাইকেল অফ এ ইন্ডাস্ট্রি, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। বিজনেস সাইকেলের উপর ডিপেন্ড করছে কি, সাইক্লিক্যাল। নেক্সট হচ্ছে কি, সিজনাল আনএমপ্লয়মেন্ট। এটাও একটা খুব ইন্টারেস্টিং আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। আমি বলছিলাম আগের দিন, ধরো আমি বাঁকুড়া থেকে যখন বাড়ি আসি, কাটোয়া স্টেশনে নামলে দেখি প্রচুর, মানে পুরো প্ল্যাটফর্ম ভর্তি লোকজন, সব বস্তা নিয়ে শুয়ে আছে। কি করতে গেছে ওরা, এই রামপুরহাট বাঁকুড়া ওইসব সাইড থেকে এসে ধান কাটতে। বর্ধমানে প্রচুর ধান হয়, তাহলে ওই ধান কেটে নিয়ে ওরা যায়, ধান কেটে কিছু টাকা পায়, আর বস্তা ভর্তি করে ধান নিয়ে বাড়ি চলে যায়। এই লোকগুলো কিন্তু এই সময়ই থাকছে, ঠিক আছে, ধান কাটার সময়। আবার একটু সময় আসবে, বর্ষাটার সময়, তার উপরে যখন চলে আসবে, ঠিক আছে, যখন ধান সময়টা থাকবে না, তখন ওদের চাকরিগুলো থাকবে, তখন ওদের চাকরি চলে,
ধরো এই বিষ্ণুপুর মেলা কদিন পর ধরো শুরু হচ্ছে, বা ধরো এখন বিভিন্ন যে মেলাগুলো সিজনে মেলা, ঠিক আছে, এই যে তারকেশ্বর এখন সবাই যাবে শ্রাবণ মাসে করতে, তাহলে যত দোকানপাট ওর চারপাশে হচ্ছে এই সিজনে ওদের ব্যবসা হবে, অন্য সিজন হবে। তো এই যে এমপ্লয়মেন্ট হচ্ছে দিস আর কি সিজনাল এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আর এর 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 উল্টো যেটা আনএমপ্লয়মেন্ট, যেটা সেটা কি সিজনাল আনএমপ্লয়মেন্ট, যে কিছু কিছু সিজনে আমাদের চাকরি থাকছে, কিছু কিছু সিজনে চাকরি থাকছে না, ঠিক আছে। লাস্ট হচ্ছে ডিসগাইজড, এটা অলরেডি আমরা পড়েছি একবার। এই যে ধরো সাপোজ আমাদের একটু আগে আমরা বললাম যে আমাদের ইন্ডিয়াতে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কম না বেশি? প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি কম। প্রোডাক্টিভিটি মানে কি, পার হেক্টর আমরা কতটা করে প্রোডাকশন করতে পারি সেটা আমাদের কম। তো এটা কম হওয়ার কারণ কি, আমরা কি বুদ্ধিমান না, না আমাদের মাথায় গোবর টোবর ভরা আছে? ইন্ডিয়ানরা তো যথেষ্ট বুদ্ধিমান। হ্যাঁ, তাহলে আধুনিক পদ্ধতিতে কাজ কেন করতে পারছি না? আমরা কি জানি না যে আধুনিক পদ্ধতি লাগালে ভালো হবে? আমি তো ক্লাসে বলে দিচ্ছি, তোমরাও সবাই জানো, তাহলে তাও কেন করছি না? আমাদের মাথায় তো আর গোবর ভরা নাই যে আধুনিক পদ্ধতি ভালো হবে, অথচ করছি না। আমাদের জেদ যে আমরা তা তো নয়। টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সার সমস্যাটা কেন তৈরি হচ্ছে? বিকজ আমাদের ল্যান্ডের কালেকশন খুব ছোট, আমাদের ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটি যথেষ্ট হাই। ইউএসএ এত বড় দেশ, সেখানকার জনসংখ্যা, আর ইন্ডিয়া তার থেকে ছোট দেশ, সেখানকার জনসংখ্যা কিন্তু প্রচুর বেশি, ঠিক আছে, 2-3 টাইমস জনসংখ্যা বেশি। তাহলে কি পপুলেশন ডেন্সিটি যখন হাই, তখন আমাদের এক একজনের ল্যান্ড কি কম না বেশি? কম, ঠিক আছে। এটাই যদি ইউএসএ তে চলে যাও, প্রথমত ইউএসএ তে কৃষক কম, অন্যান্য ব্যবসায় যুক্ত, তাহলে একটা কৃষকের হয়তো 600 বিঘা জমিই আছে। হ্যাঁ, বললো ভাই এখানে দাঁড়াও, চোখ যতদূর যায় সবই আমার জমি। তাহলে 600 বিঘা জমি যখন ওর, তার মানে ওর বিজনেস সেরকম হবে। ও একটা বড় যন্ত্রপাতি সব দোকানে ঢুকিয়ে দেবে, বড় কিছু করে আধুনিক টেকনোলজি ইউজ করে, কারণ তো প্রচুর বিক্রি হবে। 600 বিঘা জমির যা বিক্রি হবে, কয়েক লক্ষ টাকা বেরিয়ে আসবে। আর এইদিকে আমাদের কি হয়েছে, বাবা ঠাকুরদা ছিল, তার 6 বিঘা জমি, 4 ভাগ, 4 ভাই বলছে না বাবা আমি 6 বিঘা জমি হয়ে গেল 4 ভাগ, তাহলে কত বিঘা হয়ে গেল? 1.5 বিঘা করে হয়ে গেল। তার মধ্যে আবার মিল নেই সবার মধ্যে, সবার ও 1.5 বিঘা, তো এ বলছে আমি আলাদা চাষ করবো, ও আলাদা চাষ করবো, তাহলে 1.5 বিঘা 6 বিঘা যদি আবার মিল থাকতো তাহলে আবার হতো, মিলও নেই, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ছোট ছোট 1.5 বিঘা ল্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে 6 বিঘা তো বাবাই চাষ করে নিত আগে, বাবা চাষ করে 10 কুইন্টাল ধান ফলাতো, এখন এই 4 ভাই কি করবো ওখানে? 4 ভাইয়ের তো বাইরে শহরের জব নেই, তাহলে 4 ভাই বলছে আমি ওই জমিই করবো, তাহলে তো শহরে গেলে আবার বউ ছেড়ে থাকতে হবে, ঝামেলা আছে। তাহলে 4 বিঘা ওখানেই থাকবে বাড়িতে। এটা গ্রামের দিকের একদম সমস্যা, একদম পাতি সমস্যা, তাই না? যদি এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছে মানুষ, শহরে অনেকটা আসার প্রবণতা তৈরি হচ্ছে। তাহলে এই যে 6 বিঘায় ওর বাবাই 10 কুইন্টাল ধান ফলিয়ে দিত, তাহলে এই যে 4 ভাই, এখন 4 ভাই কি এমন হাতি ঘোড়া মেরে নিয়ে কি 50 কুইন্টাল ফলিয়ে দেবে? দেখা যাচ্ছে ধান ওই 10 কুইন্টালই ফলাচ্ছে 4 ভাই মিলে। তাহলে প্রশ্ন হচ্ছে বাকি 3 ভাই কি করছে? এক ভাই তো হয়ে যেত, বুঝছো ব্যাপারটা? তাহলে আপাত ভাবে যদি জিজ্ঞেস করা হয় যে এই 4 ভাইয়ের মধ্যে কেউ কি আনএমপ্লয়েড, তুমি কি বলবে? কেউ আনএমপ্লয়েড না, কারণ 4 ভাই কিন্তু মাঠে কাজ করছে, 4 ভাই ফসল ফলাচ্ছে। কিন্তু যদি তুমি ভালো করে লক্ষ্য করো, 3 ভাইয়ের কি দরকার ছিল এখানে? এক ভাই তো এনাফ ছিল। তাহলে বাকি 3 ভাই অ্যাকচুয়ালি কিন্তু আনএমপ্লয়েড। এই যে আনএমপ্লয়মেন্ট, এটাকে বলা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ছদ্ম বেকারত্ব। ওদেরকে দেখে মনে হচ্ছে বেকার নয়, কিন্তু অ্যাকচুয়ালি ওরা বেকার। এই যে এই ধরনের বেকারত্ব, এটাকে হচ্ছে কি ছদ্ম বেকারত্ব, যেখানে কি মোর পিপল এমপ্লয়েড দ্যাট অ্যাকচুয়ালি নিডেড। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে? তাহলে যেখানে অ্যাকচুয়ালি যতজন, তার থেকে যদি বেশি পিপল কাজ করছে, যাদেরকে দরকার নেই আমার, তার মানে তাদের কিন্তু বেকার হিসেবেই ধরা হবে, ঠিক আছে। সো দিস আনএমপ্লয়মেন্ট ইজ কল্ড ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার তাহলে ব্যাপারটা? আর একটা হচ্ছে ক্রনিক আনএমপ্লয়মেন্ট, এটা খুব বাজে জিনিস, যেখানে একটা লং টার্ম একটা পারসিস্টেন্ট আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, মানে জব তৈরি হচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সমস্যা, এবং ওভারঅল ইন্ডিয়ার ইকোনমির কিন্তু একটা বড় সমস্যা। ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে, ইন্ডিয়া কিন্তু যদি দেখো যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এবং বেশ কিছু সিজনে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিও, ঠিক আছে। আমাদের মনমোহন সিং এর সময়, মোদির প্রথম কয়েকটা টার্ম, এখনো কয়েকটা টার্ম ফাস্টেস্ট গ্রোয়িং, আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফাস্ট গ্রো করছি ইকোনমির দিক থেকে, জিডিপি গ্রোথের দিক থেকে। কিন্তু হোয়াট ইজ দ্য প্রবলেম ইন ইন্ডিয়া? আমাদের যে গ্রোথ হচ্ছে, দ্যাট ইজ জবলেস গ্রোথ। মানে আমাদের প্রচুর গ্রোথ হচ্ছে, কিন্তু সেই হারে জব ক্রিয়েট হচ্ছে না, যে হারে জব ক্রিয়েশন দরকার, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডিয়ার একটা বিরাট বড় সমস্যা, জবলেস গ্রোথ। এবং এই সমস্যাটার জন্যই কিন্তু আমাদের অনেক নতুন নতুন স্কিম আনা হয়েছে, যেমন ধরো মেক ইন ইন্ডিয়া। একটু আগেই বললাম যে জবলেস গ্রোথ থেকে বাঁচতে গেলে আমাকে কোন সেক্টরকে বুস্ট করতে হবে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে, টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর অলরেডি বুস্টেড ইন্ডিয়াতে, ঠিক আছে। আমাকে সেকেন্ডারি সেক্টরকে বুস্ট করতে হবে, বা সেকেন্ডারি সেক্টরই পারে মালপত্র বানাতে। সেক্টর তো প্রকৃতিজাত সম্পদ, সেটা লিমিটেড, ঠিক আছে। থার্ড সেক্টর তো মাল বানায় না রে ভাই, থার্ড সেক্টর কি করে?
সার্ভিস মানে কারোর একজনের পয়সা অন্য জনের পকেটে ঢুকবে। আমার কাছে কটা পয়সা আছে, আমি অনলাইনে অর্ডার মেরে একটু জোম্যাটো থেকে খাবার খেয়ে নেবো। পয়সা ক্রিয়েট হচ্ছে না এখানে। পয়সা ক্রিয়েট কোথায় হয়? সেকেন্ডারি সেক্টরে। সেকেন্ডারি সেক্টরে তো প্রোডাক্ট তৈরি হবে। প্রোডাক্ট যত তৈরি হবে সেই প্রোডাক্ট তো কোথাও না কোথাও বিক্রি হবে, প্রোডাক্ট তো বানাতে হবে আলটিমেটলি, ঠিক আছে? তো এই কারণে কিন্তু সেকেন্ডারি সেক্টরকে বুস্ট করতে হবে। এবং ইন্ডিয়া এমন একটা ইকোনমি, ইন্ডিয়াতে কিন্তু প্রাইমারি সেক্টর বুস্ট হওয়ার পরে হঠাৎ করে টারশিয়ারি সেক্টর বুস্ট হয়ে গেছে। এটা কিন্তু ওয়ার্ল্ডের হচ্ছে রেয়ার ফেনোমেনা। এই যে আমরা তিনটে সেক্টর পড়েছি না, কি পড়েছি তিনটে? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রত্যেকটা দেশে দেখা যায় সবার প্রথমে প্রাইমারি সেক্টর বুস্ট করে। ইন্ডিয়াতেও তাই হয়েছে। স্বাধীনতার সময় আমাদের খাদ্যের খুব অভাব ছিল, আমরা খেতে পেতাম না। ইউএসএ থেকে আমাদের গম আমদানি করতে হতো। তারপর আমাদের কি হলো? খাদ্যের অভাব কি করে দূর হলো? হুম, সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, এম এস স্বামীনাথন। পড়েছি না? ভারত রত্ন দিয়েছে তাকে। তাহলে এম এস স্বামীনাথন তোমার গ্রিন রেভলিউশন আনলো, প্রচুর প্রোডাকশন হলো, এগ্রিকালচারের সমস্যা আমাদের দূর হলো। তাহলে আমরা বুস্ট করলাম কোন সেক্টরকে? প্রাইমারি। প্রাইমারি, তাই না? সবুজ বিপ্লব হলো। সবুজ বিপ্লব মানে কি? চাষবাস প্রচুর উন্নত হলো। তাহলে কোন সেক্টর বুস্ট হলো? এটা অনেকবার আসে কিন্তু। গ্রিন রেভলিউশন কোথায় প্রথম হয়েছিল, তাই না? কোন ফসলে প্রথম হয়েছিল? গম। তাহলে এগুলো অনেকবার পড়েছি। তার মানে কোন সেক্টর? প্রাইমারি সেক্টর। তাহলে প্রাইমারি সেক্টরের সমস্যা আমরা দূর করে দিলাম, তো খাদ্যের অভাব দূর করে দিলাম। তাহলে এরপর আমাদের আসার উচিত কথা কোনটার উপর ফোকাস করা ছিল? সেকেন্ডারি। সব দেশই তাই করে, আগে প্রাইমারি দূর করে, তারপর পয়সা করি মানুষের পকেটে চলে আসে, এইবার মানুষ বিভিন্ন শিল্প কারখানা তৈরি করতে থাকে, ঠিক আছে? ইন্ডিয়াতে একটা চরম ধরনের জিনিস হলো, ইন্ডিয়াতে প্রাইমারি সেক্টর বুস্ট করলো একদম ফাইনাল লেভেলে 1980 মাসের দিকে। তারপরে ইন্ডিয়াতে কম্পিউটার ঢুকলো এবং ইন্ডিয়ার লোকজন একটু ইংরেজিটা ভালো বলতে পারতো, ঠিক আছে? কম্পারেটিভলি ইংরেজিটা ভালো বলতে পারতো। এই করে মার্কেটে যে আইটি ইন্ডাস্ট্রি এলো, এই আইটি ইন্ডাস্ট্রি পুরো হাব হয়ে গেল ইন্ডিয়া। ইন্ডিয়ার লোকজন একটু ইংরেজিটা ভালো বলতে পারে, বুদ্ধিটা মোটামুটি আছে, কম্পিউটারটা চালিয়ে নেয়। যত বিদেশের কোম্পানি, তারা দেখছে যে ওর দেশে, ধরো ইউএসএ, ওখানে কিন্তু আবার তোমার একটা এমপ্লয়ি নেয়ার লিমিট আছে, যে তোমাকে মিনিমাম এত টাকা দিতে হবে। ওখানে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে মিনিমাম ওয়েজেস, যেটা ইন্ডিয়াতে নামমাত্র আছে, অফিসার্সও আছে, সবই আছে, কিন্তু কোথাও ফলো করা হয় না। মিনিমাম ওয়েজেস। ইউএসএ তে কিন্তু তুমি গিয়ে কাজের মেয়ে পাবে না, জানো তো? যারা ধরো ইউএসএ তে যায়, ওরা বাড়ির কাজ বাড়ির নিজেরাই করে। কারণ কি? কাজের মেয়েরও একটা মিনিমাম ওয়েজেস। আর একজন ইঞ্জিনিয়ার, তার প্রচুর খারাপ হবে না। ইন্ডিয়াতে একটা কাজের মেয়ে 1000 টাকাতেও পাওয়া যাবে, আর একটা বড় ইঞ্জিনিয়ার সে তো পার মান্থ 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করে, এরকমও পাওয়া যাবে। এইরকম রেঞ্জের ডিফারেন্স ইন্ডিয়াতে, তাই না? বোঝা যাচ্ছে? পার মান্থ 1000 টাকাতেও একজন কাজ করছে, আবার পার মান্থ 10 লাখ টাকাতেও কাজ করছে। ইউএসএ তে কিন্তু এটাতে নেই। ইউএসএ তে হয়তো বলছে যে হাইয়েস্ট ইনকাম হবে 5 লাখ, লোয়েস্ট ইনকাম হবে হচ্ছে যে তোমার হয়তো বলে দিল 50,000 দিতেই হবে মিনিমাম। তাহলে তুমি কাজের মেয়েকে 50,000 দিলে তোমার আর কি থাকবে? তো সবাই নিজেরা কাজ করে বাড়িতে। ওই কারণে ইউএসএ তে তুমি দেখবে যারা ইন্ডিয়া থেকেও থাকে, দেখবে বাড়ির সব কাজ নিজেরা করে, কোনো কাজের মেয়েটাই নেই। ইন্ডিয়াতে কিন্তু এই মিনিমাম ওয়েজেস এর কনসেপ্ট নেই। যাকে যা আছে, খাতায় কলমে আছে, আইনে আছে, কিন্তু মানে না, যাকে যা ইচ্ছা দেয়, ঠিক আছে? এবার সমস্যাটা কি দেখা গেলো, ইউএসএ তে যে বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে, তারা দেখছে আমি যদি কম্পিউটারের কাজগুলো ইউএসএ তে একজনকে দিয়ে করাই, তাকে কত দিতে হচ্ছে? মিনিমাম ওয়েজ 50,000। আর ইন্ডিয়াতে 5,000 টাকায় সব হাত তুলে দাঁড়িয়েছে করবো বলে। পুরো ইন্ডাস্ট্রি শিফট করে নিয়ে চলে এলো ইন্ডিয়াতে, পুরো আইটি ইন্ডাস্ট্রি উঠে চলে এলো ইন্ডিয়াতে, ঠিক আছে? এবং ইন্ডিয়াতে হঠাৎ করে কারণে সার্ভিস সেক্টরটা বুস্ট করা গেল। মাঝখানে সেকেন্ডারি সেক্টর বুস্ট করার কোনো অপরচুনিটিও পেলো না, আর কারো ইচ্ছা করছে। ইন্ডিয়াতে এই কারণে সেকেন্ডারি সেক্টরটা কোনো বুস্টই হলো না। এবং এখন সমস্যাটা কি দেখাচ্ছে? টারসিয়ারি সেক্টর এখন স্ট্যাগনেন্ট হয়ে গেছে। আর আর বুস্টের পাওয়ার নেই। বোঝা যাচ্ছে? তোমার তো একটা বড় গ্যালন, যা জল ঢালার ঢেলে দিয়েছো, আর জল রাখার জায়গা নেই। এই একটা সেক্টর ফাঁকা হয়ে পড়ে আছে, এইটাকে এবার আমাকে বুস্ট করতে হবে। এই কারণে মেক ইন ইন্ডিয়া, এই এই এত কিছু প্ল্যান করা হচ্ছে। কিন্তু সেকেন্ডারি সেক্টরকে বুস্ট করা তো টাফ। স্টার্ট আপ, তো সেটা চেষ্টা চলছে, ঠিক আছে? তো এই কারণেই কিন্তু এই জবলেস গ্রোথের সমস্যাটা আছে, ক্রনিক আনএমপ্লয়মেন্টের কিন্তু একটা সমস্যা আমাদের ইন্ডিয়াতে আছে। বোঝা গেল তাহলে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা? আচ্ছা, নেক্সট হচ্ছে কজেস কি আনএমপ্লয়মেন্টের? পভার্টির যা যা কজেস, এই কাছাকাছি কজেস হবে, ঠিক আছে? হ্যাঁ, পপুলেশন গ্রোথ, ইন্ডাস্ট্রি লো, বারবার আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এগ্রিকালচার গ্রোথ আছে, কিন্তু অনেক লো এগ্রিকালচার গ্রোথ, প্রোডাক্টিভিটি প্রচুর কম। সিজনাল এমপ্লয়মেন্ট ইন রুরাল এরিয়াস, রুরাল এরিয়াতে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট সিজনাল, ম্যাক্সিমাম চাষবাস হয়। দেখবে অনেক আছে যে ওরা ওই যে সময়টা ফসল কাটা হয় গ্রামে থাকে, বাকি সময়টা আবার শহরে এসে এটা ওটা কাজ করে, ঠিক আছে? তাহলে সিজনাল এমপ্লয়মেন্ট খুব সমস্যা। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এখনো বিশাল নেই। কেন নেই সেটাও আমরা বুঝলাম, কারণ ল্যান্ড ছোট, এগ্রিকালচার প্রোডাক্টিভিটিতে করা টাফ। এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রেও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেভাবে বুস্ট হয়নি বলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক কম, ঠিক আছে? স্কিল ডেভেলপমেন্ট প্রচুর নেই। হ্যাঁ,
স্কিল ডেভেলপমেন্টের প্রচুর বাড়াতে হবে। এখনো তুমি দেখবে যে এই যে ধরো সাপোজ গ্রামের দিকে প্রাইমারি স্কুল, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ না, স্কিল তো ছোটবেলা থেকে তৈরি করতে হবে ছেলেপিলের মধ্যে, ঠিক আছে? স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি কাজ করতে হবে, পলিসি লেভেলে অনেক, ইকোনমিক লেভেলে অনেক আমাদের কিন্তু ডিসিশন বড় বড় নিতে হবে। তাহলে দিজ আর দ্য ভেরিয়াস রিজন যে আনএমপ্লয়মেন্ট কেন আমাদের মার্কেটে আছে, ঠিক আছে? এবং আনএমপ্লয়মেন্টের সমস্যা কি, পভার্টি, কি কি সমস্যা আনএমপ্লয়মেন্ট থেকে? অবশ্য আনএমপ্লয়মেন্ট পভার্টি রিলেটেড, তাই না? আনএমপ্লয়মেন্ট যদি থাকে পভার্টি থাকবে। সোশ্যাল আনরেস্ট, ক্রাইম, এই যে এখন দেখবে পাড়ায় পাড়ায় বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, এগুলোর কারণ কি? আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত নেতা টেতা কোথেকে আসছে? বিকজ সোশ্যাল আনরেস্ট তৈরি হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট। এখানে যদি প্রপার এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকতো ওই ছেলেগুলোর হাতে, ওদের কারণ নেতা হওয়ার তো শখ নেই, ঠিক আছে? কিন্তু দেখছে যে কি করবো পড়াশোনা করে, ওখানে দুদিন ঘুরছি, তারপর আমি এটা মারুতি মারুতি 4 চাকা এসইউভি করে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে পড়াশোনা করে কি কবে কি হবে, চাকরি হবে কি হবে না। সো পিপল আর গোয়িং ইন রং রিজন, রং ওয়ে, ঠিক আছে? আনরেস্ট বাড়ছে, ক্রাইম বাড়ছে, ব্রেন ড্রেন হচ্ছে। যারা একটু পড়াশোনায় ভালো তারা দেখছে কি হবে এখানে থেকে বাইরে চলে যায়, ঠিক আছে? ওই কারণে ইন্ডিয়ার নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আরোই বুস্ট করতে পারছে না। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বুস্ট করতে গেলে ব্রেন লাগবে, তো ভালো ব্রেন লাগবে, আর সেই ব্রেনকে তো চলে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে বাইরে, ঠিক আছে? তাহলে আজ যদি এই এমপ্লয়মেন্টের অপরচুনিটি অনেক বেশি থাকতো, হ্যাঁ, তো তুমি দেখো না, ধরো ইসরোতে যে ভালো সায়েন্টিস্ট হবে তাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে 1,15,00,000 টাকা। সেই ছেলেটাকেই দেখা গেল নাসা বা বাইরের কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইউনিভার্সিটিতে সে পোস্ট ডক করতে যাচ্ছে, তার পার মান্থ স্যালারি হচ্ছে 8,00,000-9,00,000 টাকা। তাহলে সেই ছেলেটা কেন ইন্ডিয়াতে থাকবে? তাহলে এই র ট্যালেন্ট গুলোকে কিন্তু সেরকম স্যালারি দিয়ে রাখতে হবে ইন্ডিয়াকে, এই জায়গাগুলোকে ভাবতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ব্রেন ড্রেনটাকে কমাতে হবে। ব্রেন ড্রেন যদি না কমাতে পারি, আইডিয়াস আসবে না, ঠিক আছে? কারণ সবাই তো আর দেশাত্মবোধক নেই, হ্যাঁ, যে জনগণমন পড়ে নিয়েছি একবার ছোটবেলায়, তাহলে আমি ভাই কোথাও থাকবো না, ইন্ডিয়াতেই আমার কাজ করবো, ঠিক আছে? সেই জায়গাটা হবে না। হ্যাঁ, মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হতে পারে অনেক কিছু। হ্যাঁ, সো দিজ আর দ্য ভেরিয়াস রিজন অফ আনএমপ্লয়মেন্ট। কি কি করবো? সেম গভর্নমেন্ট স্কিম, কিন্তু এই স্কিম তৈরি করে কি হবে? একটা বেসিক লেভেলের আনএমপ্লয়মেন্ট দূর হবে, তাই না? মানে যাদের ধরো কিছু ছিল না তারা কিছু পাবে, কিন্তু যারা অ্যাসপিরেশন আছে তাদের তুমি এই স্কিম দিয়ে তাদের তো তুমি করতে পারবে না, তাই না? আজকে তোমাদের কি গভর্নমেন্ট স্কিম দিয়ে কিছু করে দিতে পারবে? তোমরা তো 100 দিনের কাজও করতে হবে না কিছু। একটা লেভেলের আনএমপ্লয়মেন্ট দূর হতে পারে, কিন্তু স্কিম দিয়ে সব লেভেলের আনএমপ্লয়মেন্ট দূর হতে পারবে না। তাহলে গভর্নমেন্টকে কিন্তু ভাই আইদার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বুস্ট করতে হবে, আরো প্রচুর পরিমাণ জব ক্রিয়েশনের জায়গা খুঁজতে হবে, সার্ভিস সেক্টরে কোথায় কোথায় জব ক্রিয়েট হয় সেই জায়গাগুলো খুঁজতে হবে, তবে কিন্তু আলটিমেটলি দূর হবে। স্টার্ট আপ ইন্ডিয়াকে প্রমোট করো, ঠিক আছে? এমপ্লয়মেন্ট জেনারেশন বিভিন্ন প্রোগ্রাম আছে, স্কিল ইন্ডিয়া মিশন, ভোকেশনাল ট্রেনিং, এগুলো গভর্নমেন্ট প্ল্যান করছে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলোকে বাস্তবায়ন একটা ভালোভাবে কিন্তু লাগু করতে হবে, তবে গিয়ে কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্টের সমস্যাটা দূর হবে। সো দিজ আর দ্য ভেরিয়াস সলিউশন। বুঝা গেল তাহলে ব্যাপারটা? তাহলে আমরা পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট এই জায়গাটা কমপ্লিট করলাম, ঠিক আছে? একটু ভেবে নাও কি কি বললাম। এই জায়গা এই পিডিএফটা কিন্তু খুব ভালো করে দেখো, ঠিক আছে? এই স্লাইডটা, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রচুর কোশ্চেন হয় এখান থেকে, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন হয়। কি কাটা কোশ্চেন হয় দেখা যায়, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরে দেখা যায়, বহুবার এসছে পরীক্ষাতে, ঠিক আছে? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরে দেখা যায়? না, ডিসগাইজড একটু আগে বললাম, ডিসগাইজড মানে কোনটা মনে করো? একটা লোক দরকার, অনেক লোক কাজ করছে, কোন সেক্টরে বেশি দেখা যাচ্ছে এটা? এগ্রিকালচার সেক্টরে, তাই না? তাহলে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে কোন সেক্টরে? এগ্রিকালচার সেক্টরে বা প্রাইমারি সেক্টরে বেশি দেখা যাচ্ছে। আর একটা দেখো সাইক্লিক্যাল, সিজনাল। সিজনালটাও আমরা ম্যাক্সিমাম এগ্রিকালচার সেক্টরে দেখা যায়, ঠিক আছে? এগুলো কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারে যে সিজনাল আনএমপ্লয়মেন্ট ইজ মোস্টলি সিন ইন হুইচ টাইপ অফ সেক্টর, ঠিক আছে? প্রাইমারি সেক্টর। কারণ এই সিজনাল ব্যাপারটা তোমার এগ্রিকালচারেই বেশি হবে, ধান কাটার ব্যাপার আছে, ফসল কাটার ব্যাপার আছে। ডিসগাইজটাও এগ্রিকালচারেই বেশি হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমাকে সংজ্ঞা থেকে এটা বানাতে দেবে। দুটো হতে পারে, এক বলে দিল যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট ইজ কল্ড, এই অপশন কটা দিল, আবার এইটা দিয়ে এই অপশন কটা দিল, যে কোনো একটা দিকে দিতে পারে। এই ছকটাকে কিন্তু একদম ভালো করে মাথার মধ্যে করে নিল, ছোট্ট করে করা আছে, অনেক জায়গায় ফ্রিকশনারি 4-5 লাইন লেখা আছে, কিন্তু কি পয়েন্ট এটাই, কি পয়েন্টগুলোকে এখানে লিখে রেখেছে, ঠিক আছে? কি পয়েন্ট এটাই, আরো অনেক কিছু লাইন তুমি এখানে পেতে পারো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোকে একটু দেখবে। এমসিকিউ তোমাদের টেস্ট নেবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আগের দিনে এটা দেখি, এটা ক্লিয়ার তো পুরোপুরি? পভার্টি আনএমপ্লয়মেন্টে কোনো ডাউট নেই তো? দাঁড়াও আর
ওগুলো দেখি, দেখা যাচ্ছে তো? চলো কয়টা কোশ্চেন তাহলে। এইচডিআই ইন্ডিকেটরস কি কি আছে, কি ঠিক আছে নাকি সবগুলো? এডুকেশন, লাইফ এক্সপিরিয়েন্স, দি স্ট্যান্ডার্ড অফ লিভিং, অল অফ দেম। কি হবে তাহলে এইচডিআই? হু রিলিজেস দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট? একটু পরে আমি এই প্রথম তিনটে করে নাও, তারপর আমি উত্তরটা দেখাচ্ছি। এটা জানো তো কালকে দিন পড়ছি, এইচডিআই কে রিলিজ করে? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক এটা একটু পুরনো ফিগার, ঠিক আছে, এই বছর আবার একটু বেড়েছে, এখান থেকে দেখো। 4, এটা এবার ভালো। এক্সপেন্ডিচার মেথড নেই, ইজ নট এ মেথড বলেছে, মানে কোনটা জিডিপি ক্যালকুলেশনের মেথড নয়। ডিমিনিশিং কস্ট মেথড। জিডিপি ক্যালকুলেশনের তিনটে মেথড, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড আর এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে? কোনটা? না, এগুলো এগুলো মেথড, মানে কিভাবে জিডিপিটা আমরা ক্যালকুলেট করব, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা কি করে ক্যালকুলেট করবো। একটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গার ইনকাম দেখে দেখে আমরা একটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আমরা করতে পারি হচ্ছে ওভারঅল প্রোডাক্ট, এই প্রোডাক্ট মেথডটা ম্যাক্সিমাম বেশি চলে, ঠিক আছে, যে টোটাল প্রোডাক্টের ভ্যালু কত, আর হচ্ছে কোথায় কোথায় এক্সপেন্ডিচার হচ্ছে সেই এক্সপেন্ডিচার গুলো যোগ করেও করতে পারি, ঠিক আছে। তিনটে মেথড মনে রাখবে, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড আর এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে। এটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসে। কেউ এটা ন্যাশনাল ইনকাম, তাই তো, গুড। বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? ট্রু বলেছে নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি মনে করছে কোনটা? দুটো জিডিপি আমরা বলছিলাম, একটা নমিনাল জিডিপি, একটা রিয়াল জিডিপি। নমিনাল মানে যেটা হচ্ছে এই সময়ে কত দাম চলছে, কারেন্ট প্রাইস। আর রিয়াল জিডিপিটা কি ছিল মনে হচ্ছে? সেটা হচ্ছে বেস প্রাইস। তাহলে নমিনাল জিডিপিটা কারেন্ট প্রাইস অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অপশন বি ও কারেক্ট নাকি, কি কারেক্ট না? রিয়াল জিডিপি কোন প্রাইসে ক্যালকুলেট হয়, কারেন্ট প্রাইসে না বেস প্রাইসে? বেস প্রাইসে, তাই না? মানে পুরনো একটা, মনে হচ্ছে আমরা ট্র্যাক্টরের উদাহরণ নিয়েছিলাম, 10টা ট্রাক্টর 10 লাখ টাকা করে, তাহলে 1 কোটি। আর বেস প্রাইসের দাম ছিল 5 লাখ টাকা করে দিয়ে 50 লাখ, তাহলে এটাও কিন্তু ঠিক হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে বিও হতে পারে, সিও হতে পারে। এবার এটা 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 কখন ঠিক হবে না, যদি বাই চান্স দাম কমে যায়, কিন্তু দাম কি কখনো কমে? দাম ম্যাক্সিমাম সময় বাড়ে। এটা কোনটা হবে? ইনকামে কোনটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে? সার্ভিস সেক্টর। আর যদি বলতো যে তোমার এমপ্লয়মেন্টে কোনটা, তাহলে প্রাইমারি সেক্টর। এখানে কি এমপ্লয়মেন্টে বলেছে, এখানে কিসে বলেছে? ইনকামে, ইন্ডিয়াস ইনকামে, তাহলে কোনটা হবে? না, ইনকামে বললে টার্সিয়ারি। আর যদি বলতো এমপ্লয়মেন্টে সব থেকে বেশি কোন সেক্টর এমপ্লয়মেন্ট দেয়, তাহলে কি হতো সেটা? হ্যাঁ, সেটা হতো প্রাইমারি, ঠিক আছে। এই যে দাঁড়াও তোমার
এই যেটা হচ্ছে তিনটে মেথড, ঠিক আছে, প্রোডাকশন, ইনকাম, এক্সপেন্ডিচার, এই তিনটে জাস্ট মেথডের নাম কিন্তু মনে রাখবে, ঠিক আছে, সব কিন্তু পিপিটিতেই পেয়ে যাবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে তোমার এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম রিলেটেড ওই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তোমার এইটা টোটাল মডিউল গুলো ভাগ যেটা করা হয়েছে, ঠিক আছে। অরিজিন অফ ইকোনমিক্স আমাদের হলো ন্যাশনাল ইনকাম হয়ে গেল, পভার্টি আর আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, ইনফ্লেশন হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটার এই দুটো বেসিক কিছু জায়গা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো, মানে মডিউল 1 মোরাললেস কিন্তু শেষ, এটাই আস্তে আস্তে বিশেষ কিছু নেই, ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এগুলো থেকে আমরা আলোচনা করবো, ঠিক আছে, তারপর আমরা মডিউল 2 স্টার্ট করবো, ঠিক আছে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এই চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করবো, ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি দেখো, এই যে, ঠিক আছে, প্রত্যেকটা সেক্টর, কোন সেক্টর জিডিপিতে কত অবদান আর এমপ্লয়মেন্টে কত অবদান, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তাই না? তো সবচেয়ে বেশি আমাদের জিডিপিতে কার অবদান? টার্সিয়ারি সেক্টরে। আর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্টে কার অবদান? প্রাইমারি সেক্টরে, ঠিক আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে, বাট তোমাদের কি করতে হবে, একটু বাড়িতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। শুধু ক্লাস করে গেলে কিন্তু হবে না, বাড়িতে কিন্তু রিভিশন করবে। হ্যাঁ, ক্লাসে হয়তো সব বুঝে যাচ্ছে একদম সুন্দর, কিন্তু বাড়িতে যদি না রিভিশন করো তাহলে কিন্তু আলটিমেটলি উদ্দেশ্যটা সফল হবে না, ঠিক আছে। তো শুধু তো বুঝলে হবে না, সবথেকে বেস্ট হচ্ছে যেদিন বুঝবে সেদিনই অ্যাটলিস্ট যদি পড়ে নাও বাড়িতে, সবচেয়ে বেটার। কারণ আজকে বুঝবে, 4 দিন 5 দিন 6 দিন পরে কিন্তু অনেক কিছু ভুলে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে যেরকম হবে, বাড়িতে কিন্তু রিভিশনটাও করতে হবে একটু একটু করে। এই দুটোর কম্বিনেশন যার যত বেটার হবে, চাকরি পারে একটাই শর্ত, আর কিছু শর্ত নেই, এই দুটোর কম্বিনেশন যার যত বেটার হবে সে তত আগে বেরিয়ে যাবে। তুমি কি পারবে না, তাহলে তোমার দেরি হবে। এবার তুমি দেরি চাও কি তাড়াতাড়ি চাও, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। যদি মনে হয় তাড়াতাড়ি চাই, তাহলে ক্লাসে গিয়ে বাড়িতে পড়াশোনা করে নিতে হবে। আর যদি মনে হয় না আমার অনেক অঢেল টাইম আছে, আমার চাকরি পেলেই হবে, তাহলে বিন্দাস ক্লাসে পড়ো, বাড়ি গিয়ে ঘুমাও, মোবাইল টোবাইল খোঁজো, কোনো চাপ নেই, ঠিক আছে। চলো ঠিক আছে, তাহলে কমপ্লিট করা যাক।